মনে হয় ৯টা বেজে গেছে। রোডে মানুষের সমাগম বেড়ে আসছে। বাস থেমে আছে কারণ সামনে দিয়ে ট্রেন যাচ্ছে। কোন রুট এটা আহানা সেটা জানে না। এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করছে ট্রেনটা কোন দিকে যাবে, সেই জায়গার নামটা কি। এদিকে বাজার বসেছে হাটের মতো। তরিতরকারি, ফল, মাছ বেশিরভাগই চোখে পড়ছে। মনে হয় কিছুক্ষণ আগেই নদী থেকে তুলে এনে বাজারে বিক্রি করতে আনা হয়েছে। মাছগুলো এখনো লাফিয়ে যাচ্ছে। ইলিশ, চিংড়ি মাছ চিনতে পারল আহানা, কিন্তু বাকি সব চিনল না সে। কেমন একটা আষ্টে গন্ধ আসছে। শান্ত হেডফোন খুলে পকেট থেকে একটা মাস্ক নিয়ে পরে নিল। ৩ মিনিট পর ট্রেন চলে গেল, বাসও সেই হাট পেরিয়ে চলে যাচ্ছে। শান্ত স্বস্তির নিঃশ্বাস ফেলে মাস্কটা খুলে পকেটে পুরে নিল। বাস এবার খুব জোরে গতি বাড়িয়ে দিল, সাথে বাতাসের তোড়টাও বেড়ে গেল। মনে হচ্ছে বাস দৌড়াচ্ছে। আহানার এক হাত লম্বা লম্বা চুলগুলো উড়ে শান্তর নাকে মুখের উপর পড়ছে। হাচ্চু বলে শব্দ করে উঠল শান্ত। আহানা চমকে তাকালো শান্তর দিকে। তোমার এই চুল বাঁধো, অসহ্যকর। কেন যে ম্যাম আমাকে এই বাসের দায়িত্ব দিল? তাও দিল তো দিল, এই মেয়েটার পাশের সিটটাই কপালে ছিল। আহানা মুখ বাঁকিয়ে খোপা করে নিল। ২ মিনিটেই বাইরের বাতাসে ঘুম এসে গেল তার। জানালায় মাথা ঠেকিয়ে ঘুমাচ্ছে সে। শান্ত এতক্ষণ ঘুমিয়েছে। এবার সে বাইরের দৃশ্য দেখায় ব্যস্ত। বাসটা খালি বড় একটা রোড দিয়ে চলছে। মাঝে মাঝে কিছু দূর দূরপাল্লার বাস চোখে পড়ছে। ইকোনো, জোনাকি আর হিমাচল। রোদ এখন হাত ধুয়ে রোদের তাপ দিয়ে যাচ্ছে। বাস ভেদ করে গরম শান্তকে ধরেছে। আহানার পাশে বসায় শান্তর মুডটা এমনিতেও খারাপ হয়ে আছে, তার উপর এত গরম। আহানা জানালা আটকিয়ে গ্লাসে মাথা ঠেকিয়ে ঘুমায়, যার কারণে এক ফোঁটা বাতাসও আসতে পারছে না। শান্ত একটু এগিয়ে গিয়ে জানালা খুলতে যেতেই আহানা জেগে গিয়ে চোখ বড় করে তাকালো শান্তর দিকে। আপনি কি করছেন এদিকে এসে? কি উদ্দেশ্য আপনার? জানালা খুলতে খুলতে শান্ত দাঁতে দাঁত চেপে বলল, রেপ করব তাই। আহানা ভয় পেয়ে ওড়না ঠিক করে একটু পিছিয়ে গেল। শান্ত ভেটকি দিয়ে জানালা খুলে নিজের সিটে ফিরে আসলো। তারপর হেডফোনের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে সেটার প্যাচ খুলতে খুলতে বলল, তুমি এসবের যোগ্যও না। নিজেকে এত বড় কিছু ভেবো না। শারিয়া শান্ত যে মেয়েকে পাত্তা দেয় সে হাই ক্লাসের হয়। আহানা আর কিছুই বলল না। শান্ত ঠিকই বলেছে, আমি এমনিতেও কোনো ক্লাসের না। এসে গেছে রাঙামাটি। সবাই বাস থেকে নামছে ধীরে ধীরে। শান্ত রোডের পাশের একটা পাহাড়ের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে সবাইকে বলছে বাস থেকে নামার জন্য। আহানা নেমে দাঁড়াতেই ওর চোখে পড়ল একটা পাহাড়ের উপর। কি সুন্দর সবুজে ঘেরা পাহাড় আহানার খুব প্রিয়। আগে যে আশ্রমে সে থাকতো, সেখানে একটা ক্ষেতের ওপারে একটা ছোটোখাটো পর্বত ছিল। আহানা রোজ বিকেলে সেখানে ঘুরতে যেত। ইস, কি ভালোই না লাগতো তখন। আহানা একটু এগিয়ে গেল পাহাড়টা দেখার জন্য। মনে হয় যেন হাত দিয়ে ছোঁয়া যাবে পাহাড়টাকে। তোমাদেরকে যেখানে সেখানে ঘোরার জন্য এনেছিলাম। চুপচাপ টিমের সাথে থাকবে, নড়বড়ে যেন না হয়। আহানা পেছন ফিরে শান্তর দিকে তাকাতেই শান্তকে না দেখার ভান করে হেঁটে চলল। এই লোকটা শান্তিতে আমাকে একটু কিছু দেখতেও দেবে না। বেয়াদব। কচুর লিডার হয়েছে উনি। আমি এদিক ওদিক গেলে ওনার কি সমস্যা? খালি আমাকে কথা শোনানোর ধান্দায় থাকে। টিমের সবাই হেঁটে রেস্টুরেন্টের দিকে যাচ্ছে। এলিনা কোথা থেকে এসে শান্তর সাথে হাঁটা ধরল। বেব, তোমাকে বলেছিলাম না আমি কাল রাতে কল করলে রিসিভ করবে? তুমি জানো, নওশাদ কল ধরে মজা করেছে আমার সাথে। শান্তর হাসি পাচ্ছে কালকের ঘটনা মনে পড়ায়। মুচকি হেসে নওশাদের দিকে তাকালো সে। একটা গাছের পাতা টানাটানি করছে নওশাদ, আর খাতায় কী সব লিখছে। ফিউচার উদ্ভিদ বিজ্ঞানী আমাদের। এলিনা ওর দিকে তাকিয়ে বলল, ওর তো খবর আছে। তুমি কি কাল দেখো নাই?
নওশাদ তোমার ফোন ধরে আমার সাথে মজা করছিল? না তো, আমি তখন মেবি শাওয়ার নিচ্ছিলাম। ও দোস্ত, রূপা দৌড়ে এসে আহানাকে জড়িয়ে ধরল। শান্ত ভাইয়া আমাকে তোদের বাসে উঠতে দেয়নি, তাই আমাকে সেকেন্ড ইয়ারের বাসে উঠতে হয়েছে। ওকে, সমস্যা নেই, এখন তো আমরা একই সাথে। জনপ্রতি 2টা পরাটা, ডিম আর ভাজি, সাথে 1 কাপ চা খাওয়ানো হচ্ছে সবাইকে। আহানা চুপচাপ খেয়ে যাচ্ছে। দূরে শান্ত আর এলিনা বসেছে। এলিনা এসব বাদ দিয়ে অন্য খাবার অর্ডার করেছে। তেল জাতীয় খাবার এলিনা একটুও পছন্দ করে না। আর হাতে টাকা থাকতে এমন ফালতু খাবার খাবে কেন? খাওয়া শেষ করে সবাই এবার ঘুরতে বের হলো। স্যার ম্যাডামরা সবার পেছনে আসছে, গসিপ করতে করতে। এত বড় দামড়া স্টুডেন্টদের তো আর হাত ধরে ওঠানো লাগবে না, তাই ওনারা আস্তে ধীরে আসছে। আর সবাইকে দেখে রাখার জন্য তো গ্রুপ লিডার আছেই। এলিনা বড় হিল জুতা পরে এসেছে। পাহাড়ে ওঠার সময় দুম করে স্লিপ খেয়ে পড়ে গেল। এটা দেখে রূপা ফিক করে হেসে দিল, সাথে নওশাদ, সূর্য আর রিয়াজও হেসে দিল, তবে মুখে হাত দিয়ে। এই শান্ত, দেখো না, আমার পা মচকে গেছে। আমি এখন হেঁটে উপর পর্যন্ত কি করে যাব? হিলও ভেঙে গেছে আমার। শান্ত আহানার দিকে তাকিয়ে এগিয়ে এসে এলিনাকে কোলে তুলে হাঁটা ধরল। যেভাবে আমার দিকে তাকিয়েছে, মনে হয় যেন আমাকে জেলাস ফিল করানোর জন্যই এমনটা করলো। প্রচুর জেলাস হব, তাও এই বেয়াদবটাকে নিয়ে। এলিনা একটা ভাব নিয়ে আশেপাশের সবার দিকে তাকাচ্ছে। বাকিরা ওর দিকে তাকিয়ে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। শান্তর কোলে ওঠা ইজ এ বিগ থিং। পাহাড়ের উপরে এনে শান্ত এলিনাকে নামিয়ে দিল। এলিনা হিল হাতে নিয়ে চারদিকটা দেখায় মনোযোগ দিল। পাহাড়ের চারপাশ দিয়ে রাস্তা বানিয়ে রাখা ছিল বলে শান্তর খুব একটা কষ্ট হয়নি। ওদিকে সবাই হেঁটে হেঁটে দেখছে চারদিকটা। এতটা উপরে তারা যে আশেপাশের বাকি সব পাহাড়ের শীর্ষস্থান দেখা যাচ্ছে। দূরে একটা পাহাড়ের উপর স্থানীয় লোকেরা চাষাবাদ করছে। কারো কারো পিঠের সাথে বালতিও আটকানো। আহানা রূপাকে নিয়ে দূরের একটা পাহাড় নিয়ে কথা বলছে। শান্ত পানি খেয়ে রিয়াজ আর নওশাদের পাশে গিয়ে দাঁড়ালো। কিরে শান্ত, তুই ভুটকিরে কোলে নিয়ে আসলি, তোর হাড় আস্ত আছে তো? আরে সূর্য, কি বলিস? ঢাকায় ফিরে ওর তো হাড্ডি অপারেশন করাতে হবে। তোরা থাম তো। শান্ত, একটা কথা বল, তুই তো এলিনাকে পাত্তা দিস না, তাহলে আজ ওকে কোলে তুলে এত বড় পাহাড়ে উঠতে গেলি কেন? শান্ত আহানার দিকে তাকিয়ে আছে। রিয়াজ নওশাদকে একটা ধাক্কা মেরে ইশারা করল। সূর্য ব্যাপারটা খেয়াল করল। শান্ত আহানাকেই দেখছে শুধু। আরে নওশাদ, বুঝিস না কেন? শান্ত ভাই অন্য একটা মেয়েকে জেলাস ফিল করানোর জন্যই এমনটা করেছে। আচ্ছা আচ্ছা। ওরা কি বলল? শান্ত সেদিকে কান্না দিয়ে আহানার দিকেই তাকিয়ে আছে। পাহাড় দেখা শেষে শান্ত আর রিয়াজ বলল, হয়েছে, এবার সবাই পাহাড় থেকে নামো, আমাদের এবার আরেকটা জায়গায় যেতে হবে। সবাই নামা ধরল আস্তে আস্তে। আহানা হাঁটতে যেতেই ওর ওড়না আটকে গেল পাহাড়ের উপরের একটা বন্য গাছের সাথে। রূপা অনেক টানাটানি করলো ওড়না ধরে, কিন্তু তাও ছুটাতে পারল না। আহানাও চেষ্টা করছে, তাও ছুটাতে পারছে না। ওড়নাটা ভালো করেই আটকে গেছে। এমন একটা গাছের সাথে আটকে গেছে যেটা ডালেও কাটা, পাতায়ও কাটা। আহানা আসছে না দেখে শান্ত ধমক দিয়ে বলল, এতই যখন থাকার শখ, তো থেকে যাও এখানে। ঢং করে আবার আমাদের সাথে আসতে গেছো কেন? আহানা, আর ভাবিস না, ওড়নাটা ছেঁড়া ছাড়া আর কোনো উপায় নেই। গাছ তো টাচ করাও যাবে না, যে কাটা বাপরে, ছিঁড়ে ফেল, দেরি হয়ে যাচ্ছে আমাদের। আহানা ভাবল, এই জামাটার ওড়না ছিঁড়ে গেলে আরেকটা ওড়না মিলিয়ে পরবে কি করে? বাসায় যে ওড়নাগুলো আছে সেগুলো তো পুরানো সব, সাথে ছেঁড়াও। আহানা এসব ভেবে গাছটার পাতা ধরে এক টান দিল। গাছটা ছিল একটা কাটা গাছ। টান দেওয়ার ফলে আহানার হাত কেটে গেল অনেকটা। এ কি,
এটা কি করলি তুই? সামান্য ওড়নার জন্য হাত কেটে ফেললি? বেকুব কোথাকার! আহানা হাত লুকিয়ে ফেলল। কিছু না তো, চল যাই। আমি মাত্রই দেখলাম কাটা গিয়ে রক্ত বের হচ্ছে, আর তুই বলছিস কিছু না? দেখি, হাত দেখ আমাকে। তোমরা এখানে গসিপ করতে এসেছো? চলো বলছি। আমার কথা শোনো না কেন? ম্যামের কাছে বিচার দেব। আহানা শান্তর ধমকে রূপার হাত ধরে হাঁটা ধরল। রূপাকে হাত কাটানি আর কিছুই বলার সুযোগ দিল না। সবাই এবার কাপ্তাই হ্রদে যাবে। সেখানে ট্রলারে করে যাবে সবাই। মোট 6টা ট্রলার হায়ার করলো স্যাররা। আহানা রূপাকে চেপে ধরে চোখ বন্ধ করে বসে আছে। সে সাঁতার জানে না, তাই ভয় করছে তার। শান্ত ফোন নিয়ে পাহাড়ের ভিডিও করছে। এলিনা মেকআপ নিয়ে ব্যস্ত। দুই পাশে পাহাড়, মাঝখান দিয়ে হ্রদ। সেটার উপর দিয়ে ট্রলার যাচ্ছে। ট্রলার থামলো একটু দূরে গিয়ে একটা সুন্দর পাহাড়ের সামনে, যেটার নিচে বিরাট একটা পাথর। উপরে গাছপালা, সবাই হৈহুল্লোড় শুরু করে দিয়েছে। এমন অপরূপ দৃশ্য দেখে সবাই রীতিমতো অবাক। বসার থেকে দাঁড়িয়ে সবাই পাহাড়টা দেখছে। এলিনা একটু কোনায় গিয়ে দাঁড়িয়ে তার একটা ফ্রেন্ডকে বলল ছবি তুলে দিতে, পাথর আর পাহাড়টার সাথে ভিডিওটাও করতে। আহানা আর রূপা পাথরটা নিয়ে তার পাশেই দাঁড়িয়ে কথা বলছিল। এলিনার ফ্রেন্ড বলল, আহানার চুল দেখা যাচ্ছে ছবিটাতে, ওকে সরাতে বল। এলিনা বিরক্তি নিয়ে আহানাকে এক ধাক্কা দিয়ে বলল, সরে যাও তো এখান থেকে। আহানা কিনারায় দাঁড়িয়েছিল তখন। এলিনার ধাক্কায় সে স্লিপ খেয়ে ট্রলার থেকে পানিতে পড়ে গেল। রূপা চিৎকার দিয়ে উঠল তৎক্ষণাৎ। আহানা সাঁতরিয়ে উপরে ওঠার চেষ্টা করছে, কিন্তু যে সাঁতার জানে না সে বিপদে পড়ে সাঁতার কি করে পারবে? রূপা চিৎকার দিয়ে বলল, আহানা সাঁতার জানে না। এলিনা মুখে হাত দিয়ে বলল, ইস, আমি খেয়াল করিনি। এখন একে উঠাবে কে? শান্তদের ট্রলারে ছিল 7 জন ছেলে আর বাকি সব মেয়ে। ছেলেগুলো পানিতে নামতে নানা বাহানা করছিল। কেউ কেউ বলল, পানিতে নামলে শার্ট ভিজে যাবে। কেউ বলল পানির গভীরতা বেশি। শান্ত আর কোনো দিক না ভেবেই ওর জ্যাকেট খুলে ঝাঁপ দিল পানিতে। শান্ত শান্ত পানিতে ঝাঁপ দিয়ে আহানার হাত ধরে ফেলল। আহানার একটুর জন্য ডুবেই যাচ্ছিল। শান্ত আহানাকে কাছে টেনে এক হাতে আহানাকে ধরে আরেক হাতে ট্রলারে থাকা একটা ছেলের হাত ধরে ফেলল। উপরে উঠে আসলো পানি থেকে। আহানা নিচে বসে কাশছে, যদিও এখনো জ্ঞান হারায়নি। রূপা তার ওড়না দিয়ে আহানার মাথা মুছে দিচ্ছে। শান্ত ট্রলারের শেষ প্রান্তে গিয়ে বসে তাকিয়ে আছে আহানার দিকে। এলিনা একটা রুমাল নিয়ে কাছে এসে শান্তর মাথা মুছে দিল। শান্ত আহানার দিকে তাকিয়ে চুপ করে বসে আছে আর হাঁপিয়ে যাচ্ছে অনবরত। আহানা কাশি থামিয়ে শান্তর দিকে তাকালো। সাথে সাথে শান্ত আরেক দিকে মুখ ফিরিয়ে নিল। কাপ্তাই হ্রদ এখনো 10 মিনিট ধরে দেখা বাকি। আহানার শীতে ভেজা শরীরে কাঁপছে বসে বসে। শান্ত নিজের জ্যাকেটটা ছুঁড়ে মারল আহানার দিকে। এলিনা গাল ফুলিয়ে বলল, তোমার জ্যাকেট ওকে দিচ্ছ কেন? দিতে হবে না। আহানা জ্যাকেটটা না নিয়ে আরেক দিকে ফিরে বসল আর বলল, লাগবে না আমার। এলিনার সাথে সাথে জ্যাকেটটা নিয়ে আসলো ওখান থেকে। তারপর শান্তকে দিয়ে দিল। শান্ত তার গায়ের ভেজা শার্ট খুলে জ্যাকেটটা পরে নিল, কারণ পুরো শার্ট ভিজে গেছে। আহানা ওর ওড়না দিয়ে পুরো গা ঢেকে বসে আছে। সবাই ডাঙায় ফিরে আসতেই শশী ম্যাম আহানাকে দেখে চমকে বললেন, এ কি, ও এত ভিজল কি করে? ম্যাম, এই এলিনা আহানাকে ধাক্কা দিতেই ও পানিতে পড়ে গিয়েছিল। পরে শান্ত ভাই ওকে তুলেছে। কি বললে রূপা? আমি ধাক্কা দিয়েছি? আমি কি জানতাম নাকি ও এত কিনারায় দাঁড়িয়ে আছে? আজব তো। হয়েছে, থামো। আহানা, বাড়তি জামা এনেছো? না ম্যাম। এখন আর কি করার, এই ভেজা জামায় থাকতে হবে। সবাই বাসে উঠে গিয়ে বসো। শান্ত বাসের দরজার সামনে দাঁড়িয়ে আছে। সবাই বাসে উঠছে এক এক করে। আহানা, তুই প্লিজ একা বসিস বাসে।
আমি আজ তোর সাথে বসতে পারবো না। কেন? আসলে আমার ওই বাসে বসেছে তো, তাই ওর সাথে গিয়েই বসবো। আহানা হেসে বলল, ঠিক আছে। তারপর সে গিয়ে আগের সিটে এসেই বসল। সবাইকে উঠিয়ে শান্ত সেই আবার আহানার পাশের সিটটাই খালি পেল। চুপচাপ গিয়ে আবারও আহানার পাশে বসল সে। আহানা 2 হাত দিয়ে কাঁধ ধরে বাইরের দিকে তাকিয়ে আছে। জানালার কাছে আহানাকে স্পষ্ট দেখা যাচ্ছে। চোখ বন্ধ করে আছে সে। শান্ত নিজের জ্যাকেটটা খুলে আবারও আহানার দিকে বাড়িয়ে ধরল। আহানা আরেক দিকে মুখ ফিরিয়ে নিল। এবারও জ্যাকেটটা নিল না। শান্ত এবার প্রচণ্ড রেগে গেল। সমস্যা কি তোমার? সেদে সেদে জ্যাকেট দিচ্ছি, নিচ্ছই না। এত ভাব কাকে দেখাও তুমি? ভুলে যেও না কিছুক্ষণ আগে তোমাকে আমিই বাঁচিয়েছিলাম। কে বলেছিল বাঁচাতে? মরতে দিতেন। মরে গেলে আপনার জ্বালা কমতো। শান্ত আর কিছুই বলল না। জ্যাকেটটা পরে নিয়ে কানে হেডফোন গুঁজে আরেক দিকে চোখ ফিরিয়ে নিল। সবাই গান গাইছে। দূর দ্বীপবাসিনী, চিনি তোমারে চিনি, দারু চিনিরও দেশে তুমি বিদেশিনী গো। গানের মাঝে ঘটে গেল আরেকটা বিপদ। সেটা হলো গাড়ি নষ্ট হয়ে গেছে। 10 থেকে 15 মিনিট লাগবে ঠিক হতে। সবাই বাস থেকে নেমে এদিক ওদিক ঘোরাঘুরি করছে। বাকি বাসগুলো আগেই চলে গেছে। শান্ত ফোনে নেট আনার ট্রাই করছে, যদি বাই চান্স নেটটা পায়। রিয়াজ বা নওশাদের হেল্প নিয়ে যেতে পারবে গন্তব্যে। আহানা বাস থেকে নেমে একা একা রোডের পাশে দাঁড়িয়ে আছে চুপচাপ। একটা কাকপক্ষীও নজরে আসছে না। কীরকম নিবিড় একটা এলাকা, মাঝে মাঝে গায়ে কাঁটা দিয়ে ওঠে। শান্ত ফোন নিয়ে ঘুরে ঘুরে হাঁটছে নেটের জন্য। হাতে ফোন নিয়ে একবার উপরে উঠাচ্ছে আর একবার নিচে নামাচ্ছে। শেষে যেতে যেতে এক ধাক্কা খেলো আহানার সাথে। আহানা চোখ বড় করে বলল, কি সমস্যা আপনার? আমাকে এমন ডিস্টার্ব করেন কেন? আমি ডিস্টার্ব করছি তোমাকে? ভেরি ফানি। আমি নেট খুঁজছিলাম, আর তুমি আমাকে দেখো নাই আমি ফোনের দিকে তাকিয়ে আসছিলাম। আজব তো, আপনি দেখে হাঁটছেন নাকি না দেখে হাঁটছেন সেটাও আমাকেই দেখতে হবে? আর না দেখলে আমারই দোষ? হ্যাঁ, তোমার দোষ। আপনি একটা অসভ্য লোক। শান্ত গাল ফুলিয়ে আহানার দিকে এগিয়ে যেতে নিতেই আহানা পিছিয়ে গেল। শান্ত আরও এগিয়ে গেল। আহানা এবারও পিছিয়ে গেল। বেয়াদব মেয়ে, আপনি বেয়াদব। শান্ত পিছন ফিরে তাকাতেই দেখল বাস উধাও, সাথে সবাই উধাও। আহানা একটু এগিয়ে চারদিকে দেখল। ওমা, কেউ তো নেই। সবাই গেল কই? সব তোমার কারণেই হয়েছে। তুমি বেশি বকর বকর করছিলে। কি? আমার কারণে? গায়ে পড়ে লাগতে এসেছিল কে? আজব লোক। শান্ত রেগে বলল, এখানে তো নেটও পাবো না। ধুর। আহানা নিজের ফোন নিয়ে চেষ্টা করল। তার ফোনেও নেট নেই। নেটের একটা দাগও নেই। বিকেল হয়ে গেছে ততক্ষণে। একটা চিল ডাকতে ডাকতে পাহাড়ের উপরে গিয়ে বসল। শান্ত আর আহানা সেদিকে তাকিয়ে চিলটার দিকে মুখ ছোট করে চেয়ে আছে। চিলটা দেখে আহানার মনে চাচ্ছে কান্না শুরু করে দিতে। মনের ভয়টা আরও জেগে উঠল। আর শান্তর মনে হচ্ছে বেকুব পাখি, মানুষের বিপদ দেখলে কেউ কাউ কাউ করতে করতে উড়ে। একটা থাপ্পড় মারলে কাউ কাউ যেত, আর আমার রাগটাও কমতো। আহানা ভ্রুকুচকে শান্তর দিকে তাকিয়ে আছে। শান্ত রেগে মেগে হনহনিয়ে হাঁটা ধরল। আহানা মুখটা ছোট করে দাঁড়িয়ে শান্তর চলে যাওয়া দেখছে। শান্ত কিছু দূর গিয়ে থেমে আহানার দিকে তাকিয়ে বলল, তোমাকে কি কোলে করে নিয়ে যেতে হবে? যাব না আমি, আপনি যান। আহানা আরেক দিকে ফিরে হাঁটা ধরল। এই মেয়েটার মতো বেয়াদপার দুটো দেখিনি। কিয়ামতের ভিতরে ঢং দেখাচ্ছে। শান্ত এগিয়ে এসে আহানার হাত চেপে ধরল। চলো আমার সাথে। শান্ত আহানার কাটা হাতটা চেপে ধরে ওকে নিয়ে যাচ্ছে। আহানা কাঁদতে কাঁদতে বলল ছেড়ে দিতে। শান্তর কথায় কান্না দিয়ে হেঁটে চলছে। শেষে আহানা ব্যথায় কুঁকড়িয়ে উঠতেই শান্ত থেমে গেল।
হাত ছেড়ে দিতেই দেখলো আহানার হাত ভর্তি রক্ত। এসব কি করে হলো? আহানা হাত দিয়ে চোখ মুছে বলল, কিছু না। এখন তো ব্যান্ডেজ করলে ভালো হতো, রক্ত বের হওয়া কমাতে পারতাম। দেখি তোমার ওড়নাটা ছেড়ো তো, সেটা দিয়ে বেঁধে দেই। আহানা চোখ বড় করে বলল, না, আমি ঠিক আছি। আরে, একটুই তো ছিড়ব, দাঁড়াও, আমি ছিঁড়ে দিচ্ছি। শান্ত আহানার ওড়নায় হাত দিতেই আহানা টান দিয়ে সরিয়ে ফেলে বলল, না, আমার ওড়না ছিঁড়বেন না একদমই। শান্ত চোখ রাঙিয়ে নিজের পকেট থেকে একটা সাদা রুমাল বের করে আহানার হাত টেনে ধরে একটা গিট্টু দিতে দিতে বলল, আমার এত ফালতু সময় নেই তোমার মতো মেয়ের কেয়ার করার। ইনফেকশন হয়ে গেলে অজ্ঞান হয়ে যাবে, সেই আমাকেই তোমাকে বয়ে ঢাকা পর্যন্ত নিয়ে যেতে হবে, তাই এই কাজ করছি। রুমাল দিয়ে আহানার হাত প্যাঁচাতে প্যাঁচাতে ভাবতে লাগলো, কি এমন আছে এই ওড়নাতে? নিশ্চয়ই বিএফ দিয়েছিল। সেটাই হবে। আহানা মনে মনে ভাবছে, অমন করে তাকিয়ে কি ভাবছেন উনি। তারপর আবার ওর আরেক হাত ধরে হাঁটা ধরল শান্ত। সন্ধ্যা নেমে আসছে। শান্ত আহানাকে নিয়ে এখনো হেঁটেই যাচ্ছে। কই যাচ্ছে তা দুজনের একজনেও জানে না। আহানা থেমে গেল হঠাৎ। কি? পায়ে ব্যথা করে, আর হাঁটতে পারবো না আমি। তো এখানে থাকার ইচ্ছে আছে নাকি? চাকমাদের একটা দল হেঁটে যাচ্ছে, সম্ভবত কোনো অনুষ্ঠানে যাচ্ছে সবাই। সবাই সেজেগুজে যাচ্ছে, বিরাট মিছিলের মতো করে যাচ্ছে সবাই। রোডে একটুও জায়গা নেই, একজন আরেকজনের হাত ধরে হেঁটে চলেছে। শান্ত আর আহানা ওনাদের চাপাচাপিতে মিছিলের মাঝখানে এসে পড়ল। ওনারা খুশি হয়ে ভাবলেন হয়তো ওরা জয়েন করতে চায়, তাই ওদের টেনে দলে ঢুকিয়ে ফেলল তারা। শান্ত আর আহানা একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে আছে। একটা মাঠে এসে সবাই থেমে গিয়ে নাচ গান শুরু করে দিল একসাথে মিলে। একটা মেয়ে এসে আহানার হাত ধরে নিয়ে গেল শান্তর পাশ থেকে। শান্ত কিছু বলতেও পারল না, কারণ সুপারি গাছের পাতা দিয়ে বেড়া দেওয়া একটা বাড়ির ভেতরে নিয়ে গেছে আহানাকে। সেখানে সব মেয়েরা আছে, শান্তর যাওয়া নিষেধ। এখন যেতে গেলেও মার খেতে হবে, যেন তেন মাইন্না একেবারে গণপিটুনি। তাই চুপচাপ সে তাকিয়ে রইল ওই দিকে। একজন শান্তকে বলল আহানাকে নাচের পোশাক পরাতে নিয়ে গেছে। উনি যে ভাষা ইউজ করেছেন শান্তর তা বুঝতে পাক্কা 5 মিনিট লেগেছে। শান্ত একটা নারকেল গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার পাশে চাকমা লোকটাকে কিভাবে ঢাকা যাবে সেটা জিজ্ঞেস করতেই উনি ক্যাবলার মতো চেয়েছিলেন শান্তর দিকে। ওর ইচ্ছে করতেছে নিজের চুল ছিঁড়ে টানতে। চারপাশটা মানুষে ভর্তি, তিল পরিমাণ জায়গা নেই কোথাও। সব ছেলের গায়ে এক পোশাক, সব মেয়ের গায়ে এক পোশাক। একজন বয়স্ক লোক শান্তর সাথে পরিচিত হতে আসলেন। সম্ভবত উনি গ্রামের প্রধান। তার পদের নাম চাকমা রাজা। তিনি শান্তকে শুদ্ধ ভাষায় বললেন, এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে সেটার নাম হলো নৃত্যবুজুর। বাংলা নববর্ষ উপলক্ষে তারা 3টি পর্বে বিভক্ত অনুষ্ঠান উদযাপন করেন। নৃত্যবুজুর হলো শেষ পর্ব। তিনি তার পরিচয়টাও দিলেন। তারপর শান্তকে বললেন, তোমরা কি স্বামী স্ত্রী? শান্ত খুব ভালো করে জানে শুধু ফ্রেন্ড বললে কেলানি খেতে হবে। লোকটার সাথে দুজন পেয়াদাও আছে। স্বামী স্ত্রী বললে ভালো আপ্যায়ন করবে এরা। শান্ত হ্যাঁ বলে দিল। হঠাৎ করে ঢাকঢোলের আওয়াজ বেড়ে গেল। এক সারিতে কিছু চাকমা নারী হেলে দুলে আসছে ওই বেড়াটা পেরিয়ে। কারোর দিকেই ভালো করে শান্ত তাকালো না, চোখ নামাতে গিয়ে আটকে গেল। সারির 7ম জন যে আছে সে হলো আহানা। গায়ে চাকমাদের পোশাক, পুরো ওদের মতো করেই আহানার ড্রেস আপ করা হয়েছে। স্কার্টের মতো নিচের দিকে, সেটা কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত। আর উপরে ব্লাউজের মতো একটা পোশাক, খুব আটসাটভাবে বাঁধা পুরো পোশাকটি। শান্ত কিছুক্ষণ তাকিয়ে থেকে আরেক দিকে চোখ ফিরিয়ে নিল। আহানা চুপচাপ সেখানে দাঁড়িয়ে আছে। অন্য মেয়েরা নেচে যাচ্ছে। আহানা তাকিয়ে ওদের নাচ দেখছে। মাঠের এপাশে শান্ত আর ওপাশে আহানা। সন্ধ্যা হয়ে গেছে।
চারিদিকে জায়গায় জায়গায় আগুন জ্বালিয়ে ফেলল সবাই। কিছু দূর গেলেই আগুন, খড়কুটো কাঠ দিয়ে জ্বালানো সব। দুটো লোক এসে আগুনের পাশ থেকে কলাপাতায় মোড়ানো খাবার শান্ত আর আহানার হাতে তুলে দিয়ে চলে গেল। শান্ত চোখ একবার বড় করে আবার ছোট করে বোঝার চেষ্টা করছে এটা কি খেতে দিল ওকে। আহানার দিকে তাকিয়ে দেখল সে শান্তর দিকে চোখ তুলে তাকিয়ে আছে। চোখ দেখেই বোঝা যায় এই খাবারের এক্সপেরিমেন্ট সে আমাকে দিয়েই করাতে চায়। শান্ত খেলেই সে খাবে, তারও কেমন একটা লাগছে খাবারটা খেতে। শান্ত ঢোক গিলে খাবারটা নিয়ে মুখে দিল, তারপর বলল, বাহ, মজা তো। সেই বয়স্ক লোকটা পাশেই চেয়ারে বসা ছিলেন। উনি বললেন, এটা আমাদের ঐতিহ্যবাহী খাবার, বাঁশের রান্না। মাছের ঝাল জাতীয় মশলা আর শাকসবজি সিদ্ধ করে কলাপাতায় মুড়িয়ে আগুনের পাশে রেখে তারপর খাওয়া হয়। আহানা এবার বুঝতে পেরে খাবারটা মুখে দিল। অতটাও খারাপ না, খেতে বেশ লেগেছে। 8টা বেজে গেছে, ওদের অনুষ্ঠানটা অবশেষে শেষ হলো। শান্ত কি করে রাতটা কাটাবে সেটাই ভাবছে। হঠাৎ করে সেই ক্যাবলা লোকটা শান্তর হাত ধরে বেড়া পেরিয়ে একটা ঘরে নিয়ে গেল। বাসার কাঠের তৈরি ঘর, মই বেয়ে উঠতে হয়। ঘরটাতে 3টা রুম, 2টা বেডরুম আর একটা রান্নাঘর। শান্তকে বাম পাশের রুমটাতে যেতে বলল লোকটা, তারপর নিজের ডান পাশের রুমটায় চলে গেল। তার বউ আর সে ওই রুমেই থাকবে। শান্ত এদিক ওদিক তাকিয়ে বলতে গেল, আহানা কই? কারণ তখন আহানা হাত ধুয়ে এদিকেই আসছিল আর তার দেখা পায়নি সে। তখনই ওর নজর গেল রুমের ভেতর আহানার হাত দেখা যাচ্ছে। শান্ত রুমে প্রবেশ করতেই আহানা বাঁশের বেড়ার সাথে লেগে গিয়ে বলল, খবরদার। শান্ত গম্ভীর হয়ে বিছানায় এসে বসল। আহানা পোশাকটার উপর তার ওড়নাটা পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। শান্ত কিছুক্ষণ নীরব থেকে বলল, আমি অনেক ট্রাই করেছি, বাট ঢাকা যাওয়ার কোনো রাস্তাই পাচ্ছি না। হয়তো কাল সকাল অবধি পেয়ে যাব, আজ রাতটা। আহানা চিৎকার করে বলল, আমি আপনার সাথে এই রুমে থাকব, তাও একসাথে? তোমার সমস্যা হলে বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকো। শান্ত জ্যাকেটটার চেন আটকাতে আটকাতে কথাটা বলছিল, তারপর বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ল। আহানা চুপচাপ দাঁড়িয়ে আছে। তারপর ভাবতে ভাবতে রুম থেকে বেরিয়ে গেল। যে বাসার সামনে এত এত মানুষজন ছিল এতক্ষণ, এখন সেখানে একটা পিঁপড়াও চোখে পড়ছে না। এখানকার মানুষ এত তাড়াতাড়ি ঘুমায়? আহানা ঘর থেকে বেরিয়ে উঠোনে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে। চাঁদের আলো, কাঠের আগুন জ্বলছে। এই ছেলেটাকে একদমই বিশ্বাস করতে পারছে না সে। তার উপর এই পোশাক, চেঞ্জ যে করবে তারও কোনো উপায় নেই। জোর করে পরিয়ে দিয়েছে। ঘরটার গা ঘেঁষে একটা পাহাড়, বেশি বড়ও না ছোটও না। পাহাড়টা দেখে আহানার কলিজা বের হওয়ার উপক্রম হলো। কারণ ঘুটঘুটে অন্ধকার, তার উপর কেমন আওয়াজ আসছে পাহাড়টা থেকে। একটা শিয়াল কাছেই দাঁড়িয়ে ডাক দিল। আহানা ভয়ে চিৎকার দিয়ে সরে যেতেই শান্তর সাথে ধাক্কা খেল। এখানে কি করো তুমি? আপনাকে বলতে হবে? চলো ভিতরে চলো, এখানে থাকা সেফ না। যাব না আমি, আপনার সাথে এক রুমে থাকবো না। শান্ত আর কিছুই বলল না, চলে গেল। আহানা ঘরটার সামনে বসে আছে, মশার কামড় খাচ্ছে। মশার উৎপাত এত বেড়ে গেছে, মনে হয় রুমে যেতে বাধ্য করবে তাকে। না, উঠব না আমি। শীতে গা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। বাধ্য হয়ে ঘরটার ভেতরে এসে লুকিয়ে রুমে উকি দিল আহানা। শান্ত আরামসে শুয়ে শুয়ে ফোনে গেমস খেলছে। আহানা সোজা গিয়ে খাটের এক কোণে পা তুলে বসে পড়ল। মশা কামড়িয়ে হাত পা পটকা বানিয়ে ফেলেছে। রুমটাতে একটা খাট ছাড়া আর কিছুই নেই, একটা চেয়ারও না। থাকলে অন্তত সেখানে বসা যেত। শান্ত আহানার দিকে চেয়ে দেখল সে খাটের শেষ প্রান্তে জানালায় মাথা ঠেকিয়ে ঘুমিয়ে পড়েছে। মাঝে মাঝে জানালা থেকে আসা হাওয়ায় কেঁপে কেঁপে উঠছে। শান্ত তার জ্যাকেটটার দিকে তাকিয়ে সেটা খুলে নিল। আহানার গায়ে পরাতে যেতেই ও জেগে তাকিয়ে দেখল শান্ত খালি গায়ে, হাতে জ্যাকেট।
আহানা ভয় পেয়ে সরতে যেতেই বাসের জানালার কোণার সাথে ব্যথা পেল পিঠে। আগেও বলেছি, এখনও বলছি, তোমার মতো মেয়ের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। শীতে মরে যাচ্ছ তাই জ্যাকেট দিচ্ছিলাম তোমাকে, লাগবে না। আহানা ওড়নাটা ভালো করে গায়ে খিচে খাটের কোণায় দূরে গিয়ে বসল। শান্তর রাগে মাথা ফেটে যাচ্ছে। হাতের কবজি কষলিয়ে দুই হাত দুই পাশে রেখে আহানার দিকে এগিয়ে গেল সে। আহানা চিৎকার দেওয়ার আগেই ওর মুখ চেপে ধরে ফেলল শান্ত। শোনো, তোমার সাথে আমি যদি এখন জোর করেও কিছু করে ফেলি, তোমার ক্ষমতা নেই আমাকে আটকানোর। আর যাই হোক, আমি তোমার সাথে এসব করব না। তোমার প্রতি আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই। সো আমাকে এমন ভাব দেখিয়ে নিজেকে উপরে তুলতে যেও না। আহানার মুখ থেকে হাত সরাতেই ও চিৎকার করে বলল, আপনার চরিত্র খারাপ। শান্ত কথাটা না শোনার ভান করে জ্যাকেটটা আবারও পরে খাটের আরেক প্রান্তে গিয়ে বসে পড়ল। হারিকেন জ্বালানো। বাঁশের একটা কোণার সাথে ঝুলিয়ে রাখা আছে হারিকেনটা। শান্ত জীবনে হারিকেন বাস্তবে দেখেনি, তাই ভালো করে উকিঝুঁকি দিয়ে একটা ছবি তুলে নিল হারিকেনের। বইতে না টিভিতে দেখেছিল, সামনাসামনি এই প্রথম দেখল। আহানা কখন যে ঘুমিয়ে পড়ল, চোখ মেলে দেখল শান্ত লম্বা হয়ে ঘুমিয়ে গেছে। খাটের আরেক পাশে আহানা। আহানা খাট থেকে নেমে তার জামাটা হাতে নিয়ে বের হলো ঘর থেকে। যে মেয়েটা ওকে কাল জামাটা পরিয়ে দিয়েছিল তাকে গিয়ে বলল বাথরুম দেখাতে। সে দেখিয়ে দিতে আহানা গিয়ে তার আগের জামাটা পরে আসলো। পোশাকটা মেয়েটাকে দিয়ে বলল ফেরত নিতে। মেয়েটা মুচকি হেসে বলল, নিয়ে যান আপামনি। আহানা জামাটা হাতে নিয়ে রুমে আসলো। শান্ত মরার মতো ঘুমাচ্ছে। ইচ্ছে করছে চর মেরে ওঠাই বেয়াদবটাকে। ওর জন্য কাল রাতে আমাকে এখানে থাকতে হয়েছে, অসভ্য কোথাকার। আহানা শান্তর পাশে দাঁড়িয়ে ওর পায়ের আঙুলে চিমটি কাটল। সাথে সাথে শান্ত লাফ দিয়ে উঠে পা ধরে দেখল কিছু কামড় দিয়েছে কিনা। আহানা মুখ বাঁকিয়ে বলল, আজ ঢাকা যাবেন না? না গেলে বলেন, আমি চলে যাই। শান্ত চোখ কসলাতে কসলাতে উঠেই সোজা হাঁটা ধরল। আহানা পেছন পেছন আসছে। আরে কি আজব, আমাকে নেবেন না? শান্ত হেঁটেই চলছে। অনেক দূর হেঁটে অবশেষে গাড়ির দেখা পেল তারা। বাসে উঠে শান্তির নিঃশ্বাস ফেলল দুজনে। উফ, খুব বাঁচা বাঁচলাম। আহানা ঘুমাচ্ছে শান্তিতে। শান্ত আহানার হাতে ঠিক তেমন করেই চিমটি কাটল যেমন করে আহানা সকালবেলা ওর পায়ে কেটেছিল। আহানা এক চিৎকার দিয়ে চোখ মেলে তার হাতের দিকে তাকালো। শান্ত না দেখার ভান করে বাহিরের দিকে তাকিয়ে আছে। আপনি একটা অসভ্য লোক, তুমি কি কম নাকি? আগে চিমটি কে দিয়েছিল? আহানার কিছুই বলতে পারল না, চুপ করে থাকলো। আর কোনোদিন আমাকে চিমটি দিলে তোমার চামড়া উঠিয়ে নেব আমি। সেই চামড়া বিক্রি করে বিয়ার কিনব। আহানা চোখ বড় করে তাকিয়ে আছে, কিছু বলতেও পারছে না। কারণ বাসের পুরো ভাড়াটা শান্তই দেবে। এখন বাড়াবাড়ি করলে বাস থেকে নামিয়ে দিয়ে আমাকে রেখেই চলে যাবে। ঢাকায় ফিরতে ফিরতে বিকেল হয়ে গেল। আহানা বাস থেকে নেমেই এক দৌড় মারল। আজব তো, ভাড়া দিয়ে এত দূর থেকে আনলাম, একটা ধন্যবাদও দিল না। স্টুপিড গার্ল। টিউশনি আজও মিস হয়ে গেল। 3:50 বাজে। টিয়াদের বাসার সামনে এসে হাঁপাচ্ছে আহানা। দরজায় নক করতেই টিয়ার মা এসে দরজা খুললেন। আহানার দিকে তাকিয়ে মুখটা ফুলিয়ে ভেতরে চলে গেলেন। তারপর টাকা নিয়ে এসে বললেন, নাও 1000 টাকা। আহানা টাকাটার দিকে তাকিয়ে তারপর টিয়ার মায়ের দিকে তাকালো। উনি বললেন, আর টিয়াকে পড়াতে হবে না, এত মিস দিলে টিয়ার পড়ায় ডিস্টার্ব হয়। আহানা এই মাসের প্রথম দিন আসেনি, ওর শরীর খারাপ ছিল বলে। কাল আর আজও আসেনি, পিকনিকের কারণে। তাই উনি বললেন, আর যেন না আসে। মাসের অর্ধেক দিনের বেতন আহানার হাতে ধরিয়ে দরজা লাগিয়ে চলে গেলেন। আহানা টাকাগুলোর দিকে তাকিয়ে আছে। তার মানে এখন তার প্রতি মাসে 6000 টাকা হবে সংসার চালানোর জন্য।
বাকি ২,০০০ টাকা কাটা। আরেকটা টিউশনি খুঁজতে হবে। যে করেই হোক আমাকে আরেকটা টিউশনি খুঁজতে হবে। ভাবতে ভাবতে আহানা হেঁটে বাকি দুটো টিউশনি করতে চলে গেল। শান্ত বাসায় ঢুকতেই দেখল রিয়াজ আর নওশাদ কোমরে হাত দিয়ে তাকিয়ে আছে ওর দিকে। শান্ত জ্যাকেটটা খুলতে খুলতে চলে গেল। নওশাদ আর রিয়াজও পেছন পেছন গেল। হোয়াট? তুই কাল উধাও হয়ে গিয়েছিলি, আর আহানা মেয়েটাও তো নাকি উধাও হয়ে গিয়েছিল। বাস নষ্ট হয়ে গিয়েছিল। আমি বাইরে বের হতেই ওই মেয়েটার সাথে ঝগড়া শুরু হয়ে গেল। পরে তাকিয়ে দেখলাম বাসও উধাও। রিয়াজ আর নওশাদ ভ্রুকুচকে ২ মিনিট শান্তর দিকে তাকিয়ে থেকে চলে গেল। নির্ঘাত ভেবে নিয়েছে আমার আর আহানার মধ্যে কিছু চলছে। এবার প্রতি পদে পদে খোঁচাবে। ফ্রেশ হয়ে এসে খাটে হেলান দিয়ে বসল শান্ত। বুয়া দরজায় টোকা দিয়ে বলল, খাবার রেডি। আজ মুরগির কোরমা পোলাও রান্না হয়েছে। শান্ত বলল, খিদে নেই, রাত ১২টার দিকে খাবো। আজ আহানার মন খারাপ অনেক। আলু দুটো হাতে নিয়ে তাকিয়ে আছে সে। খরচ আরও কমিয়ে দিতে হবে। টিউশনি তো বললেই পাওয়া যায় না। কত কাঠখড় পুড়িয়ে আরেকটা টিউশনির ব্যবস্থা করতে হবে। কী সব ভেবে আলুগুলো রেখে দিল সে। একটা ছোট পেঁয়াজ কেটে ২ টুকরো করে মরিচ একটা নিয়ে ভাত রেঁধে সেটাই খেলো আহানা। কাল আলু ভর্তা করবে, আর ভাত তরকারি আগে ৪ দিন পর পর কিনত। কোনো দিন ঢেঁড়স, কোনো দিন করল্লা, কোনো দিন বেগুন। এবার মনে হয় সপ্তাহে একবার কেনাও কঠিন হয়ে যাবে। ভাতে পানি ঢেলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তৃপ্তি করেই খেলো আহানা। এটা নতুন কিছু না। এরকম আরও কত খেয়েছে। আশ্রম থেকে বের হওয়ার পর তো পানি ছাড়া কপালে কিছুই জোটেনি তার। তারপর জুটেছে পান্তা ভাতার নুন। এসব ভেবে কাজ নেই। জীবন এমন করেই চলে আসছে। বাস্তবতাকে মানতে সে বাধ্য। বাকি ভাত ঢাকনা দিয়ে রেখে দিল আহানা। বাসায় ফ্রিজ নেই, তাই পানি দিয়ে রেখেছে ভাত। কাল সকালে খেয়ে ভার্সিটিতে যাবে। জামাটা ধুয়ে বাসার সামনের উঠোনে দিয়ে সে বিছানায় গিয়ে শুয়ে পড়ল আহানা। সকাল সকাল উঠে পান্তা ভাত নিল। পেঁয়াজের দিকে তাকিয়ে দেখল আরও ৩টা আছে। এখন আর খাওয়া যাবে না। রাতে এসে আলুর ভর্তার সাথেও তো পেঁয়াজ দিতে হবে। কাঁচামরিচ নিয়ে নুন কষলিয়ে খালি সাদা ভাত খেয়ে বের হলো আহানা। পানি দিয়ে খেলো, না হলে গলায় বারবার আটকে যায় খালি ভাত। ভার্সিটিতে আসতেই রূপা চেপে ধরল আহানাকে। তুই কোথায় ছিলি? কই গিয়েছিলি? তোদের বাসের কি হয়েছিল? ১০০টা প্রশ্ন করে বসেছে সে। আহানা সবটা খুলে বলল। ব্রেক টাইমে ক্যাম্পাসে বের হতেই আহানা মুখোমুখি হলো শান্তর সাথে। শান্ত চশমা ঠিক করে ওর দিকে তাকিয়ে ভেঙচি দিয়ে চলে গেল। শান্তর দিকে আহানার তাকানো দেখে রূপা বলল, এমন করে তাকাস কেন? খেয়ে ফেলবি নাকি? পারলে তো মরিচ ছিটিয়ে খেয়ে নিতাম। ওর জন্য কাল আমার লেট হয়েছে। থেকে যেতে হয়েছে রাঙামাটিতে। তার উপর টিয়ার মা আমার টিউশনিও অফ করে দিয়েছে। আহানা, তুই থাক, আমি একটু আসছি। আমার বাবা এসেছে ভার্সিটির ফিস দিতে। আচ্ছা, তুই ফিস দিবি না? ফিস কত? ৩,০০০ টাকা। আহানা মুখটা ফ্যাকাশে করে বলল, ও হুম, বাই। রূপা চলে গেল। আহানা আহানা পেছনে তাকিয়ে দেখল এলিনা তার সাথে ৬-৭টা মেয়ে দাঁড়িয়ে আছে। এলিনা হেসে বলল, আজ না আমি সবাইকে ট্রিট দিচ্ছি, ভাবলাম তোমাকেও দিই। ধন্যবাদ, তার দরকার নেই। আহা, এমন করছো কেন? সেদে সেদে খাওয়াতে চাচ্ছি আমি, আর তুমি না করছো? তা হবে না, তোমাকে যেতেই হবে। এলিনা আহানার হাত ধরে জোর করে ভার্সিটির ক্যান্টিনে নিয়ে আসলো। খাবার অনেকগুলো অর্ডার করলো। আহানা ১ প্লেট ফুচকার দিকে তাকিয়ে আছে। জীবনেও ফুচকা খায়নি সে। খেতে কেমন কে জানে। মুখে দিয়ে বেশ স্বাদ পেল। খুশি হয়ে খেলো সে, আর ভাবল এলিনা এতটাও খারাপ না। খাওয়া শেষে সবাই উঠে চলে যেতে লাগলো। ওয়েটার এসে আহানার হাতে বিল ধরিয়ে দিল ১,০০০ টাকা। আহানা বলল, বিল তো এলিনা আপু দেবে। কে বলল?
আহানা, তুমি আমাদের ট্রিট দিয়েছো আর বিল আমি কেন দেব? কিন্তু মাত্রই তো আপনি বললেন ট্রিট দিতে এনেছেন। এলিনা হেসে দিল, সাথে বাকিরাও হাসল। শুনেছ মেয়েটার কথা? কানে কি কম শোনো তুমি? তুমি তো বললে আমাদের সকলকে ট্রিট দেবে। সবাই একসাথে বলল, হ্যাঁ। আহানা বলেছে ট্রিট দেবে। আমাকে মিথ্যাবাদী বানাচ্ছেন কেন? শশী ম্যাম পাশ দিয়ে যাচ্ছিলেন। গোলমাল দেখে ক্যান্টিনে ঢুকে বললেন, কি হয়েছে? এলিনা বলল, ম্যাম দেখুন না, এই মেয়েটা আমাদের সবাইকে বলল ওর বার্থডেতে ট্রিট দেবে। আমরা খেয়ে ওঠার পর এখন বলছে বিল নাকি আমি দিব। সবাই এলিনার কথায় সাপোর্ট করল। ম্যাম বিশ্বাস করুন আমাকে, আমি এটা বলিনি। আহানা, একা তুমি সত্যি বলছো আর বাকিরা মিথ্যা বলছে, এটা তো আমি মানতে পারি না। টাকা পে করে যাও, আমি কোনো গোলমাল চাই না। ম্যাম, আমার কাছে তো এখন টাকা নেই। ওয়েটার বলল বাসা থেকে নিয়ে আসতে। আহানা চুপ করে থেকে বেরিয়ে গেল। বাসায় এসে আলমারি থেকে 1,000 টাকার নোট নিয়ে চোখের পানি মুছে আবারও ভার্সিটিতে ফিরে আসলো। বিল পে করে দাঁড়িয়ে আছে সে। এলিনা হাসতে হাসতে চলে যাচ্ছে। আহানার কান্না থামাতে পারছে না। কাঁদতে কাঁদতে চলে গেল ভার্সিটি থেকে। শান্ত আহানাকে দেখলো কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে সে। এলিনা শান্তর পাশে বসে হাসছে অনবরত। কি হয়েছে জানো? আজই আহানাকে টাইট দিয়েছি। কি করেছো? ওকে বলেছি আমি ট্রিট দেব। তারপর আমি আর আমার কিছু ফ্রেন্ড খেয়ে দিয়ে বলে দিয়েছি ও বলেছিল ট্রিট দেবে। সবাই আমার সাথে ওকে মিথ্যেবাদী বানায়। তারপরও বাধ্য হয়ে বিলটা দিয়েছে। এভাবে কারোর টাকা নিয়ে মজা করা ঠিক না। আরে বাদ দাও, মেয়েটা বেশি লাফায়, ভাব দেখায়। আর জীবনেও ভাব দেখাবে না, দেখিও। আহানা বাসায় ফিরে আসলো। মানুষ কেন আমাকেই ঠকায়? আমার সাথেই কেন সব সময় এমন হয়? আলমারিতে আর 4,000 টাকা আছে। টিয়ার মায়ের দেওয়া 1,000 নিয়ে বিল পে করেছে সে। আগের ওই 4,000 টাকা থেকে কাল 3,000 টাকা ভার্সিটির ফিস দিতে হবে। কালই লাস্ট ডেট। আর থাকে 1,000। আমি 1,000 টাকা দিয়ে কিভাবে পুরো মাস চালাবো? 4টা বাজে আহানা ফ্লোর থেকে উঠে মুখ ধুয়ে ওড়না হাতে নিয়ে টিউশনিতে চলে গেল। সন্ধ্যায় বাসায় ফিরেই দেখল কণিকা আপু রান্নাঘরে। আহানাকে দেখে বলল, ভালো হয়েছে, তাড়াতাড়ি চলে এসেছিস। তোর সাথে আমার কথা আছে। কি কথা আপু? তোকে যে 1,000 টাকা দিয়েছিলাম বই কেনার জন্য, আমার ইমিডিয়েটলি টাকাগুলো লাগবে। আমার বাবার অসুখ, 20,000 টাকা পাঠাতে হবে বিকাশে। 19,000 জোগাড় করেছি, আরও 1,000 লাগবে। আহানা চুপ করে থেকে 4,000 থেকে 1,000 নিয়ে দিয়ে দিল কণিকা আপুকে। বাকি 3,000 কাল ফিস দিয়ে দেবে। হাতে আর একটা পয়সাও বাঁচবে না। না খেয়ে মরে যাবে, আর কিছুই করার নেই। ভাগ্য তো আমার এমনই। আমি বারবার ভুলে যাই আর মানুষ ঠকিয়ে মনে করিয়ে দেয় আমি অনাথ, আমি অসহায়, আমি বোকা। আজ আর রান্না করল না আহানা। না খেয়ে ঘুমিয়ে পড়ল। খিদে লেগেছিল, কিন্তু 2 বেলা এভাবে খেলে তো একটা দিন আসবে যখন একবেলায় জুটবে না। তাই এখন থেকে শুধু একবেলাই খাবে। কোনোদিন দুপুরে আহানা খাবার খায় না, একবেলার খাবার বাঁচায়। আর এখন 2 বেলার খাবার বাঁচাবে, তাও চলবে কিনা জানে না। ঘরে চাল, পেঁয়াজ 3টা, আলু 4টা ছাড়া কিছুই নেই। হাতে একটা টাকাও নেই। আমি মরে যাই না কেন আল্লাহ? আমাকে তুলে নাও না কেন? পরের দিন সকালে 3 গ্লাস পানি আর একটা বিস্কুট খেয়ে বের হলো আহানা। ভার্সিটিতে এসে ফিস জমা দিয়ে চুপচাপ ক্লাসে বসে আছে সে। মাঝে মাঝে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। কেউ দেখার আগেই মুছে ফেলে। কাউকে দেখিয়ে লাভ নেই। আমার মতো কপাল পোড়াকে মানুষ আর কিসের সহানুভূতি দেখাবে? উল্টো ঠকায় বারবার। কিরে, তোর চোখ মুখ এমন শুকিয়ে আছে কেন? সকালে কিছু খেয়ে আসিসনি? আহানা হাত দিয়ে চোখ মুখ মুছে বলল, হ্যাঁ রে রূপা, খেয়েছি তো। রুটি, ভাজি, ডিম। ও,
কেমন যেন তোর মুখটা শুকনো লাগছে। কিছু খাবি? চল। না, খিদে নেই। তাই বারবার পানি খাচ্ছিস? গলা শুকিয়ে যাচ্ছে তো, তাই খাচ্ছি, আর কিছু না। একটা মেয়ে পাশের সিটে বসে বার্গার খাচ্ছে। আহানা একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল। মানুষ কত সুখে থাকে আর আমি সুখ কি তা জানি না। সুখের সন্ধান করলেই ঠকে যাই। ব্রেক টাইমে আহানা আর রূপা ঘাসের উপর এসে বসলো। রূপা আইসক্রিম খাচ্ছে। আহানাকে 100 বার বলেছে, তাও সে মানা করে দিয়েছে। ক্যাম্পাসে থাকা সবাই কিছু না কিছু খাচ্ছে। আহানা ঘাসের দিকে তাকিয়ে বসে আছে। ওদের দিকে তাকালেই কষ্ট লাগবে, তার টাকা নেই কেন এই ভেবে। পানির বোতলের পানি শেষ। আহানা বোতলটা নিয়ে ক্যান্টিনের বাইরে ফিল্টারের সামনে এসে বোতলটা ভর্তি করে নিল। পেছনে ফিরতেই দেখল শান্ত এসেছে বোতলে পানি নিতে। শান্ত আহানার চোখ মুখ দেখে অবাক হয়ে গেল। মনে হয় অনেক দিন কিছু খায় না এমন। তারপর চোখ নামিয়ে নিজের কাজে মনোযোগ দিল। আহানা ক্যাম্পাসের দিকে যাচ্ছে, মাথা ঘুরাচ্ছে। হাঁটা সম্ভব হচ্ছে না, তাও গিয়ে রূপার পাশে এসে বসল। সকাল থেকে পানি খেতে খেতে আর মন চাচ্ছে না, বিরক্তি এসে গেছে। বোতলের দিকে তাকিয়ে বসে আছে সে। রূপা ওর পাশে বসে ফোনে কথা বলছে। আহানার চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে বোতলের উপরে গিয়ে পড়ল। সাথে সাথে মুছে নিয়ে সে রূপার দিকে তাকালো। রূপা খেয়াল করেনি। ভালো হয়েছে। খেয়াল করলে তো মাথায় উঠাবে ব্যাপারটাকে। শান্ত আহানাকে কাঁদতে দেখে ফেলল। কি ব্যাপার? আমি তো কিছু করিনি, তাহলে কাঁদে কেন? মনে হয় এলিনা যে ধোলাই দিয়েছে সেই 1000 টাকার জন্য কাঁদে। না রিয়াজ, 1000-এর জন্য কেউ ক্যাম্পাসে বসে চোখের পানি ফেলে না। নয়তো বিএফের সাথে ঝগড়া করেছে, এমন কিছু হবে। বাদ দে তো। আহানা আজ তাড়াতাড়ি ভার্সিটি থেকে বেরিয়ে গেল। ব্যাগে একটা টাকাও নেই। আস্তে আস্তে হেঁটে পিউদের বাসায় যাচ্ছে। তাকে আজ তাড়াতাড়ি পড়িয়ে বাসায় ফিরে আসতে হবে। শরীর বেশি খারাপ লাগছে। সেই পথ দিয়ে যাওয়ার সময় আহানার মনে পড়ল শান্তর কথা। সব সময় এই পথে এসে ওর পথ আটকায় শান্ত। আহানা এদিক ওদিক তাকিয়ে হাঁটছে, আর সামনে গিয়ে কারোর সাথে ধাক্কা খেল। শান্ত গম্ভীর হয়ে আহানার দিকে তাকিয়ে আছে, পকেটে হাত ঢুকিয়ে। আহানা নিচের দিকে তাকিয়ে চলে যেতে নিতেই শান্ত বলল, তখন কাঁদছিলে কেন? আহানা থেমে গিয়ে বলল, আপনার কি তাতে? বিএফ ছ্যাঁকা দিয়েছে বুঝি? আহানা কিছু না বলে হাঁটা ধরল। শান্ত আহানার হাত ধরে টান দিয়ে নিজের দিকে ফিরালো। বলো। আপনাকে কোনো কথার জবাব দিতে বাধ্য না আমি। আমার হাত ছাড়ুন। আহানা টানাটানি করছে আর শান্ত হাত শক্ত করে ধরে তাকিয়ে আছে ওর উত্তর পাওয়ার জন্য। আপনি আমার হাত ছাড়ুন। আহানার চোখের সামনে সব ঝাপসা হয়ে আসলো। তারপর সব অন্ধকার। নিমিষেই জ্ঞান হারিয়ে ফেলে পড়ে যেতে নিতেই শান্ত আহানার হাত টেনে ধরে ওকে ধরে ফেলল। শান্ত বুঝতে পারছে না কি হয়েছে আহানার। আহানা। আহানা কথা বলছে না দেখে শান্ত ওকে হসপিটালে নিয়ে আসলো। হাতে ক্যানোলা লাগিয়ে ডাক্তার একটা স্যালাইন দিয়ে দিয়েছে। তারপর বলল, ঠিকমতো খাওয়া দাওয়া করে না নাকি? শান্ত তো জানেও না আহানা খাওয়া দাওয়া করে না কেন। আহানা চোখ মেলে দেখল সে হসপিটালের বেডে। আশেপাশে কেউ নেই। কিছুক্ষণ পর ডাক্তার এসে জিজ্ঞেস করলেন এখন কেমন লাগছে। আহানা বলল, ভালো। উনি আহানার হাতে একটা কাগজ ধরিয়ে দিলেন। আহানা ভয়ে শেষ। না জানি কত বিল এসেছে। কি দরকার ছিল আমাকে হসপিটালে ভর্তি করানোর? আর কেই বা ভর্তি করেছে? আমার মনে হয় ওনার নাম শারিয়ার শান্ত। কাগজে কি লেখা আছে দেখে নিন। আহানা কাঁপা কাঁপা হাতে কাগজটা ধরে তাকালো। বিল পে করা আগে থেকেই। ডাক্তার বললেন ওষুধগুলো কিনতে। আহানা হসপিটাল থেকে বের হয়ে হেঁটে যাচ্ছে আর ভাবছে তার হাতে 1 টাকাও নেই। সে ওষুধ কিনবে, এটা তো বিলাসিতাকেও হার মানাবে। কাগজটা মুড়িয়ে রোডে ফেলে দিল আহানা। এই মেয়ে,
আহানা ভয় পেয়ে পেছনে তাকালো। শান্ত চোখ বড় করে বলল, প্রেসক্রিপশন ফেলে দিয়েছো কেন? আমি ওষুধ সব কিনেছি এটা দেখে। কখন কোনটা খাবে সেটা জেনে নিতে হবে না? ফেললে কেন? আহানা কি বলবে বুঝতে পারছে না। শান্ত ওষুধের প্যাকেটটা আহানার হাতে ধরিয়ে দিল। তারপর কিছুক্ষণ থেমে বলল, যাও বাসার দিকে যাও। আহানা মাথার ঘাম মুছতে মুছতে বলল, কয়টা বাজে? 3:20। কেন? বাই। আহানা কিছুটা জোরেই হেঁটে পিউদের বাসার দিকে রওনা হলো। শান্ত পেছন পেছন একটু গিয়ে বলল, কোথায় যাও তুমি? আহানা শান্তর প্রশ্নের জবাব না দিয়েই চলে গেল। এই মেয়েটা কি ধন্যবাদ দিতে জানে না? শান্ত মুখ বাঁকিয়ে বাসায় ফিরে আসলো। আন্টি, আপনার চেনা জানা কেউ আছে যাদের টিউটর লাগবে? জানি না ঠিক। কেন, তুমি পড়াবে? হ্যাঁ আন্টি, যদি বলতেন তাহলে আমার উপকার হতো। আচ্ছা, পেলে জানাবো তোমাকে। পিউকে পড়িয়ে আহানা এবার গেল আকাশদের বাসায়। আকাশ 3য় শ্রেণীর ছাত্র। তাকে পড়িয়ে এবার আহানার হাঁটতে পারছে না মনে হয়, এখনই পড়ে যাবে। তাও আস্তে আস্তে হেঁটে বাসায় ফিরল। বড় বড় শ্বাস নিতে নিতে পানি খেয়ে বিস্কিট মুখে দিল। সাথে সাথেই বমি এসে গেল। সকালে একটা বিস্কুটের পরে আর কোনো খাবার পেটে পড়েনি, বমি হওয়ারই কথা। বাথরুম থেকে বেরিয়ে আহানা কেঁপে কেঁপে রান্নাঘরে গিয়ে ভাত বসালো আর আলু সিদ্ধ করতে দিয়ে বিছানায় বসলো। কিরে শান্ত, কি ভাবিস এত? আসলে নওশাদ, ভাবছি আহানা মেয়েটা মনে হয় কিছু লুকাচ্ছে। লুকালেও কি না লুকালেও কি, তোর কি তাতে? সেটাই, আমিও না কোথাকার কোন মেয়ের জন্য ভাবছি। হুদাই সময় নষ্ট। শান্ত রুমে এসে আলমারি থেকে টি শার্ট নিতে গিয়ে ফ্লোরে কি যেন ঝুনঝুন শব্দ করে পড়ল। শান্ত নিচে ঝুঁকে হাত দিয়ে দেখল সেই নীল কাচের চুড়ি, যেটা সেদিন শান্ত ঘাস থেকে নিয়েছিল। এটা তো আহানার। শান্ত চুড়িগুলো ময়লার ঝুড়িতে ফেলে দিল। আবার কি মনে করে সেগুলো তুলে এনে ড্রেসিং টেবিলের উপরে রাখল। খুব জোরে বৃষ্টি হচ্ছে, কালবৈশাখী হতে পারে। বৈশাখ মাস তো। আহানা জানালা সব আটকিয়ে বসে আছে। কণিকা আপু ডিউটিতে, মিম আপুকে তো দেখি না অনেক দিন। কারেন্ট গেল চলে। অনেক খুঁজে মোমবাতি জ্বালিয়ে বসলো আহানা। মোমবাতিটা নেভার আগেই সব সেরে ফেলতে হবে। আগুন বাড়িয়ে দিয়ে ভাত রেঁধে নিল আহানা। আলুর ভর্তা করে খাটের উপর বসে পেট পুড়ে ভাত খেলো। এবার ভালো লাগছে। আর আলু আছে 2টা, পেঁয়াজও 2টা। কাল চলবে। পরশু কি করব? কেউ তো ধারও দেবে না। মোমবাতিটা নিভিয়ে শুয়ে পড়ল আহানা। মেঘ খুব জোরে জোরে ডাকছে। শান্ত বারান্দার গ্লাস খুলে বের হয়ে চোখ বন্ধ করে বারান্দায় দাঁড়িয়ে ভিজছে। কি গো মা, ভালো আছো? ভালো। ভালো তো থাকবেই। তোমার ছেলে সব সময় তোমার খেয়াল রাখে। মা জানো, আমার না কেন জানি আজ মন ভালো নেই। কী কারণে ভালো নেই ঠিক বুঝতে পারছি না। তুমি জানো মা? জানো বাট বলবে না, কারণ তুমি চাও আমি যেন নিজের মন খারাপ নিজেই ঠিক করি, কারোর হেল্প না নিয়ে। হ্যাঁ, বেশি ভিজব না। এভাবে বকা দিতে হবে না আমাকে। বৃষ্টি কমে গেছে। শান্ত হাত দিয়ে চুলের থেকে পানিগুলো ঝাড়তে ঝাড়তে বের হয়ে রুমে ফেরে। তোয়ালেটা নিয়ে মাথা মুছতে মুছতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো সে। ওই মেয়েটা ওষুধ খেয়েছে কিনা কে জানে। বেয়াদব একটা মেয়ে, কথা শোনে না একদমই। কত বড় সাহস হলে মানুষ প্রেসক্রিপশন রোডে ফেলে দিতে পারে। সকাল হতেই আহানা উঠে পড়ল। আজ আর ভার্সিটিতে যাবে না ঠিক করেছে। বই নিয়ে পড়তে বসলো। তারপর মনে করল, বাসায় থাকলে তো ক্ষুধা লাগবে বারবার, তার চেয়ে বরং ভার্সিটিতে যাই। রূপার সাথে কথা বললে বেশ ভালো লাগবে, ক্ষুধা লাগলেও টের পাবো না। কালকের পান্তা ভাত নুন দিয়ে মেখে খেয়ে ব্যাগটা গুছিয়ে নিল আহানা। বড় এক পাতিল পানি নিয়ে বের হলো। বাসা থেকে বের হওয়ার আগেই দেখা হলো তারেক রহমানের সাথে। উনি আহানাকে দাঁড়াতে বললেন, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তোমাকে একটা কথা বলার জন্য দাঁড়াতে বলেছি।
জি বলেন। পাশের একটা কলেজের দুটো মেয়ে এখানে থাকার জন্য বারবার রিকোয়েস্ট করছে। ওরা বলেছে 1 বছরের টাকা অ্যাডভান্সও করে দিতে পারবে। তুমি তো 2 মাসের ভাড়াই দাওনি এখনো। 1 মাসের মধ্যে 2 মাসের টাকা জোগাড় করে দাও, না হলে আমি তোমাকে বাদ দিয়ে ওই দুটো মেয়েকে বাসা ভাড়া দিয়ে দেব। বুঝেছ আশা করি। আহানা চুপ করে থেকে বলল, আচ্ছা। চুপচাপ হেঁটে যাচ্ছে আহানা। আজকে যে করেই হোক একটা টিউশনি খুঁজে বের করতেই হবে। ভার্সিটিতে এসে রূপাকে অনেক খুঁজল, ফকিন্নি আজও আসেনি। ওকে ছাড়া আমার একটু ভালো লাগে না। আহানা গালে হাত দিয়ে বসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। কাল যে বৃষ্টি হয়েছিল তার কারণে ক্যাম্পাসের ঘাস সবুজ থেকে আরও সবুজ হয়ে গেছে। কি সুন্দর লাগছে। মনে হয় সকল গ্লানি দূর হয়ে গিয়েছে। দূরে তাকাতেই আহানার চোখে পড়ল একটা কৃষ্ণচূড়া ফুল গাছ। আহানা খুশিতে আটখানা হয়ে মুখটা তুলে ভালো করে দেখল গাছটাকে। আরে, এটা তো এতদিন দেখেই নাই। যাওয়ার সময় কাছে গিয়ে একবার দেখে আসবে। আহানা এবার ক্যাম্পাসের মাঝখানে বটগাছটার দিকে তাকালো। শান্ত বটগাছের তলায় নওশাদ, সূর্য, রিয়াজ আর তমালের সাথে হাসি ঠাট্টা করছে। আহানা ওদের দেখে ভ্রুকুচকে চোখ ফিরিয়ে নিল। কিরে শান্ত, কাউকে খুঁজিস নাকি ভাই? না তো, ক্যাম্পাসটা দেখছি, ভালো লাগছে। নওশাদ আর সূর্য দাঁত কেলিয়ে চোখ টিপে বলল, অনেক জোস। আহানা ক্লাস থেকে বের হচ্ছে না। রূপা নেই, শুধু শুধু ক্যাম্পাসে গিয়ে কী লাভ। তাই সে একা বসে আছে ক্লাসে। সবাই ক্লাস থেকে বেরিয়ে ক্যাম্পাসে ঘোরাঘুরি করছে। অবশ্য ক্লাসেও কয়েকজন আছে, তারা তাদের কাজে ব্যস্ত। কেউ পড়ছে, কেউ গান গাইছে, কেউ বা খাচ্ছে। শান্ত ভাই, তোমার সখিনা আসতেছে। শান্ত সানগ্লাসটা পরে শার্টের হাতা উঠাতে উঠাতে আহানাদের ক্লাসরুমের দিকে চলে গেল। কী রে, এলিনার কথা শুনে শান্ত ফার্স্ট ইয়ারের ক্লাসের দিকে কেন গেল? কি হলো তমাল? শান্ত কই? আমাকে দেখে নাই নাকি? ওর সাথে আমার কিছু কথা ছিল। না আপু, জানি না। তোমাকে দেখেছে কিনা জানি না সেটা। মনে হয় ওয়াশরুমে গেছে। ও আসলে বলবো তোমার সাথে কথা বলতে। ওকে ফাইন। শান্ত ক্লাসরুমে ঢুকে একদম মাঝখানে গিয়ে দাঁড়ালো। সবাই শান্তকে দেখে তাদের কাজ ফেলে তাকিয়ে আছে। আহানা শান্তকে দেখেনি। চুপচাপ টেবিলে মাথা রেখে বাইরের দিকে তাকিয়ে আছে সে। কৃষ্ণচূড়া গাছটা তাকে টানছে। ওর প্রিয় ফুল কৃষ্ণচূড়া। আজ অনেকগুলো কুড়িয়ে নেবে যাওয়ার পথে। এসবের জন্য এখানে আসো? পড়া নাই, লেখা নাই, হুদাই বসে থাকো তোমরা? আহানা চমকে মাথা তুলে তাকালো শান্তর দিকে। শান্ত ওর দিকে তাকাতে তাকাতে চলে গেল। আহানা কিছু না বুঝে পাশে তাকিয়ে দেখল সবাই বই নিয়ে পড়তে বসে গেছে। যারা এতক্ষণ খাচ্ছিল তারা খাবার হাতে রেখেই গড়গড় করে পড়া শুরু করে দিয়েছে। আজব তো লোকটা, এমন করে কেন? কত বড় সাহস আমাদের ক্লাসে এসে আমাদেরই ধমক দেয়। কিরে শান্ত, ফার্স্ট ইয়ারের ক্লাসে গিয়েছিলি কেন? কেউ ঠিকমতো পড়ালেখা করে না, তাই ধমক দিয়ে আসলাম। তোর জরিনা এসেছিল, বলেছে তোর সাথে নাকি কিসের কথা আছে। উফ, আচ্ছা আমি কি মেয়েটাকে বলেছি আমি ওকে লাইক বা লাভ করি? তাহলে এরকম করে আমার পিছনে লেগে আছে কেন? শোন শান্ত, এলিনার মতো অনেক মেয়েই তোর জন্য পাগল। সবাই তো আর গলায় ঝুলতে পারে না। এলিনার দাপট বেশি, তাই তোর কোলে উঠে গেছে। কদিন পর তো। নো ওয়ে, আমি জীবনে ওকে বিয়ে করব না। ওর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। ছুটি হয়ে গেছে। আহানা টিউশনির দিকে যাচ্ছে। তারপর মনে করল এখনও 30 মিনিটের মতো সময় আছে। আমি গিয়ে কৃষ্ণচূড়া ফুল গাছটা দেখে আসি বরং। আহানা গাছটার সামনে গিয়ে দাঁড়ালো। কি অপূর্ব! এত সুন্দর কেন? লালে লাল হয়ে আছে চারদিকটা। আহানা খিলখিল করে হেসে নিচে বসে ঝরে যাওয়া ফুলগুলো কুড়াতে লাগলো। গোটা ফুলও নিচ্ছে, আবার ঝরে যাওয়া পাপড়িও নিচ্ছে। ব্যাগের একটা সুতা খুলে গিয়ে ঝুলছে কদিন ধরে। আহানা সেটা ছিঁড়ে নিয়ে ফুলগুলোর গোড়ায় গিট্টু দিয়ে একটা ফ্লাওয়ার ক্রাউন বানালো। তারপর সেটা মাথায় দিল।
সুতাটা মাথায় লাগিয়ে কানের নিচ দিয়ে নিয়ে গলার পেছনে গিট্টু দিয়ে আটকালো। আয়না হলে ভালো হতো, দেখতে পারতাম কেমন লাগছে আমাকে। তারপর তার নজরে পড়ল দূরে একটা লেক। সেখানে এসে পানির উপর মাথা নিয়ে দেখতে লাগলো নিজেকে। উজ্জ্বল শ্যামলা গায়ের রং আমার। অবশ্য গায়ের রঙের সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই। আশ্রমে সেই মাটা বলেছিল আমার গায়ের রং নাকি বেশ উজ্জ্বল শ্যামলা। আমার মুখে কোনো মেকআপ নেই, নেই কোনো লিপস্টিক, কাজল তো দূরেই থাক। অবশ্য একবার আমি ঠোঁটে লিপস্টিক দিয়েছিলাম, হি হি। সেটা ছিল মজার ঘটনা। মিমাপু বিটের তরকারি রান্না করেছিল। উনি বিট কাটার সময় আমি একটা ছোট্ট বোতলের ছিপিতে করে বিটের রস নিয়ে ফোনের ক্যামেরা দিয়ে সেই রং লাগিয়েছিলাম। আমাকে কি সুন্দর লেগেছিল সেদিন। লিপস্টিক দিলে মেয়েদের অনেক সুন্দর লাগে। আহানা পানিতে নিজের প্রতিচ্ছবি দেখে হাসছে। তার বাসায় আয়না নেই। ফোনের ক্যামেরায় মাঝে মাঝে নিজেকে দেখে সে। আজ পানিতে দেখছে। দুনিয়ায় কত সুন্দর সুন্দর মেয়ে আছে, আমি তো তাদের নখের যোগ্যও না। মুখটা ফ্যাকাশে করে হাত দিয়ে আহানা পানিটা ঘোলাটে করে দিয়ে উঠে আসলো। শান্ত বাইক নিয়ে সেই পথ দিয়ে বাসায় ফিরছিল। আহানাকে দেখলো গাছের নিচ থেকে নিজের ব্যাগটা নিচ্ছে। ও এখানে কি করে? শান্ত বাইক থেকে নেমে তাকিয়ে আছে আহানার দিকে। আহানা শান্তকে দেখেই থেমে গেল। শান্তর দিকে আহানা ফিরে তাকাতেই ওকে দেখে শান্ত কিছুটা চমকে গেল। কারণ ওর মাথায় খুব সুন্দর করে কৃষ্ণচূড়ার একটা ক্রাউন। বাজারে কত ফুলের ক্রাউন সে দেখেছে, গোলাপ, গাঁদা, আরও কত কি। তবে এমনটা প্রথম দেখল। প্রকৃতির পরীরা যেমন কৃত্রিম পণ্যের বাইরে সাজে, ঠিক তেমনটা আজ আহানাকে লাগছে। আহানা নিচের দিকে তাকিয়ে হেঁটে চলল। শান্ত সামনে গিয়ে ওর পথ আটকাল। আহানা বিরক্তি নিয়ে তাকিয়ে আছে শান্তর দিকে। সে কিছু বলার আগেই শান্ত বলল, ওষুধ খেয়েছিলে? হুম। ব্যাস। শান্ত বাইক নিয়ে চলে গেল। আর একটা কথাও বলল না, একটিবারও তাকালো না। ও মা, এটা জিজ্ঞেস করার জন্য বাইক এখানে ব্রেক করলো? আজব লোক তো। আজব লোক, আজগুবি তার কাজকর্ম। শান্ত কিছু দূর গিয়ে ভাবল আহানা প্রতিদিন এই পথ দিয়ে কই যায় দেখবে। শান্ত বাইক ঘুরিয়ে আহানাকে ফলো করলো। আহানা একটা বাসায় এসে সেই বাসার কলিং বেলে চাপ দিল। শান্ত উকিঝুঁকি দিয়ে বোঝার চেষ্টা করছে ভেতরে কি হচ্ছে। পরক্ষণেই বাসার সামনের রুমের জানালা দিয়ে আহানাকে সে দেখতে পেল। একটা ছোট্ট মেয়েকে টেবিলে বসিয়ে পড়াচ্ছে। ও তাহলে টিউশনি করাতে আসে এখানে। শান্ত বাইক নিয়ে চলে গেল তার বাসার দিকে। আহানা বাসায় ফেরার সাথে সাথে আসলো রূপার কল। কী রে রূপা, আজ ভার্সিটিতে আসলি না কেন? একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, কাল আসবো শিওর। আচ্ছা। চুলটা বেঁধে আলু একটাকে 10 টুকরো করে কেটে ভাজলো আহানা। ভর্তা করলে 2টা আলু লাগে, আর আলু ভাজি করায় একটা লাগে। এই 10 টুকরো আলু দিয়ে আমার আজকে ভালো খাবার জমবে। গরম ভাত উইথ আলু ভাজা। বাকি যে আলু আছে সেটা কাল ভেজে নেব। পরশু পেঁয়াজ আর ভাত, তার পরের দিনও পেঁয়াজ আর ভাত। ব্যাস, আগামী 3 দিনের মেনু রেডি। তারপর থেকে কি হবে? টিউশনি না পাওয়া পর্যন্ত খালি ভাত আর নুন খাবো। ডান। আলু ভাজা দিয়ে গরম ভাত খুব মজা করে খেলো আহানা। এই বুদ্ধি আগে আসলে আমার আরেকটা আলু বেঁচে যেত। ঘরে তো তেল ছিল। ফ্রুটোর বোতলের 1 বোতল তেল আছে। কণিকাপুর থেকে একটা ডিম ধার নিয়ে একদিন খাবো ভেজে। না থাক, তেল শেষ হয়ে গেলে বেতন পাওয়ার পর তো তারেক আঙ্কেলকে সব টাকা দিয়ে দিতে হবে। উনি 2 মাসের 8,000 টাকা পান। 6,000 টাকা পরের মাসের বেতন পেয়ে ওনাকে দিয়ে বলবো বাকি 2,000 দিতে দেরি হবে। যাই হোক, তেলের এত খরচ করা ঠিক হবে না। আমি বরং ডিমটা সিদ্ধ করে নেব, তাই ভালো হবে। বুয়া, চিকেন কই? আমার চিকেন ছাড়া খাবার খেতে মন চায় না জানো না। আইতাসি। মুরগি হইতে একটু দেরি হইছে, রান্নাটা শেষ, নেন খান। শান্ত ফোনে গেমস খেলতে খেলতে আরেক হাত দিয়ে ভাত খাচ্ছে। হঠাৎ আহানার কথা মনে পড়ল। আগের মতো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে নাকি কে জানে।
হুম, আমার কি তাতে। পরের দিন ভার্সিটিতে আসতেই আহানা তো অবাক। তার ক্লাসরুম কেমন জড়ো হয়ে আছে স্টুডেন্টের ভিড়ে। রূপা আহানাকে দেখে খুশি হয়ে ওর হাত ধরে টেনে জড়ো হওয়া লোকালয়ের ভেতরে ঢুকে গেল। হাই রূপা, হাই আহানা, হাই। শোনো, আমার এই শুক্রবারে বিয়ে, তোমরা দুজনেই আসবে, এই নাও কার্ড। রূপা তো কার্ড পেয়ে লাফাতে লাফাতে সিটে চলে গেল। আহানা মীরাকে অভিনন্দন জানিয়ে রূপার পাশে এসে বসল। কিরে, মীরার বিয়ে আমরা নাচ গান করব, তুই এমন মুখটা বাংলার পাঁচ করে রেখেছিস কেন? তুই যাস, আমি যাব না। কিন্তু যাবি না কেন? আমার কাছে শাড়ি বা ভালো ড্রেস নেই, কী করে যাব? আর মীরাকে গিফটও তো দিতে হবে, খালি হাতে তো আর যাওয়া যায় না। সে টাকা নেই আমার কাছে, তাই যাব না। ও, এই কারণ? ধুর বোকা, আমি তোকে আমার একটা জামা দেব, আর গিফট আমি দিয়ে দেব আমার আর তোর হয়ে। তাও আমি কিছু না দিলে কেমন হবে ব্যাপারটা? বাদ দে, আমি যাব না, তুই যা। দরকার হলে গিফট তুই চুজ করিস, টাকা আমি দেব, তাহলে দুজনের দেওয়া গিফট হবে। তাও প্লিজ আমার সাথে বিয়েতে অ্যাটেন্ড করিস। আচ্ছা দেখি। শান্ত, কি সমস্যা তোমার? তুমি আমাকে ইগনোর করছো কেন? কাল রিয়াজকে বললাম তোমাকে বলতে আমার তোমার সাথে কিছু কথা আছে, আর তুমি কিনা কথা না বলেই বাসায় ফিরে গেলে, আমাকে একবার কলও করলে না। শোনো এলিনা, আমি আগেও বলেছি এখনও বলছি, আমরা জাস্ট নর্মাল ফ্রেন্ড, এর চেয়ে বেশি কিছু না। বেশি কিছু আমি জানি, তুমি বলতে চাও না, বলতেও হবে না, আমিও শুনতে চাই না। শান্ত ভাইয়া, মীরা, কি হয়েছে বলো? ভাইয়া, আমার বিয়ে ঠিক হয়েছে, শুক্রবারে বিয়ে। আপনি প্লিজ আসবেন, আপনি আসলে আমি অনেক খুশি হব, প্লিজ প্লিজ। এলিনা আপু, তুমিও এসো শান্ত ভাইয়ার সাথে। কনগ্রাচুলেশনস মীরা, আমি অবশ্যই আসব। থ্যাঙ্কস ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। কার্ডটা নিন। ওয়াও, দেখলে, সবাই জানে আমি আর তুমি কাপল, আর তাই আমাদের একসাথেই ইনভাইট করেছে, সেখানে তুমি কিনা আমাকে অস্বীকার করছো। শান্ত কিছু না বলে বিরক্ত হয়ে চলে গেল। এই, তুই সারাদিন কার সাথে এমন কথা বলিস দেখি? আহানা রূপার হাত থেকে ফোন নিয়ে দেখল নওশাদ লেখা। ওমা, নওশাদ? কে এই নওশাদ? আহানা ফিক করে হেসে দিয়ে এক দৌড় দিল। দাঁড়া আহানা, মজা করিস না প্লিজ, আমার ফোন দে আহানা। দেব না, আমি দুলাভাইয়ের সাথে কথা বলবো। আহানা রূপার দিকে তাকিয়ে হাসতে হাসতে দৌড়াচ্ছে, আর দুম করে একটা ধাক্কা লেগে গেল শান্তর সাথে। দুজনেই নিচে পড়ে গেল। বেয়াদব মেয়ে কোথাকার, এটা কি তোমার বাসা নাকি? এরকম পাগলের মতো দৌড়াচ্ছিলে কেন? পুরো জ্যাকেট নোংরা করে দিয়েছ আমার। আহানা জিব্বায় কামড় দিয়ে তাকিয়ে আছে। সে নিজেও ঘাসের উপর পড়ে গিয়ে বসে আছে। শান্তর মেজাজ এমনিতেও গরম ছিল, তার উপর আহানারও গরম করে দিয়েছে। রেগে উঠে দাঁড়িয়ে জ্যাকেট খুলতে লাগলো সে। আহানা ভয় পেয়ে ঢোক গিলে উঠে দাঁড়িয়ে গেল। শান্ত তার জ্যাকেটটা খুলে আহানার হাতে ধরিয়ে দিল। আহানা ভ্রুকুচকে কিছু বলতে যাবে তার আগেই শান্ত বলল, এটা ধুয়ে শুকিয়ে কাল এনে আমাকে দেবে। রিন ডিটারজেন্ট দিয়ে ধোবে, বুঝেছ? অন্য ডিটারজেন্টের ঘ্রাণ আমার পছন্দ না। আজব তো, আমি কেন ধোবো? কেন মানে? তোমার জন্য আমি মাটিতে পড়ে গিয়ে আমার জ্যাকেট নোংরা হয়ে গেছে, সো তুমি ধুয়ে শুকিয়ে এনে দেবে। আহানা ভেঙচি দিয়ে উল্টো পথে হাঁটা ধরল। শান্ত মুখ ফুলিয়ে তাকিয়ে আছে সেদিকে। শান্ত, এদিকে আয়, আজকে ফুটবল ম্যাচ আছে, জয়েন হবি না? আসি। শান্ত গিয়ে নওশাদ রিয়াজের সাথে ফুটবল ম্যাচে জয়েন করল। ভার্সিটি ছুটি হয়ে গেছে। আহানা হেঁটে হেঁটে টিউশনির দিকে যাচ্ছে। আজ আর ওই পথে শান্ত আসেনি। যাক বাবা, বাঁচলাম। আহানা খুশিতে এদিক ওদিক তাকাতে তাকাতে হেঁটে যাচ্ছে। একটা গলি পার হলেই একটা বিরাট বড় মাঠ পড়ে। শান্ত সেখানেই ফুটবল খেলছে। আহানা জ্যাকেটটার দিকে তাকিয়ে শান্তকে বকতে বকতে যাচ্ছে মাঠটার পাশ দিয়ে। শান্ত, কিক মার।
শান্ত জোরে কিক মারলে বল গোলপোস্টে না ঢুকে আরেক দিকে গেল। তাও যেদিকে গেল সেদিকে আহানা ছিল। বল গিয়ে একদম ওর গায়ে পড়ল। মনে হয় কেউ পাথর মেরেছে। আহানা দুম করে পড়ে গেল রোডের উপর। ইসরে, জনগণরে আঘাত করলি শেষমেশ। এবার তুই সামলা। মনে হয় কোনো মেয়ের গায়ে পড়েছে। আমি বল নিতে যাব না। লোকজন ডেকে একেবারে কেয়ামত করবে। তুই চুপ থাক নওশাদ, আমি যাচ্ছি। শান্ত মাথার চুল থেকে ঘাম মুছতে মুছতে এগিয়ে গেল। আহানা বল সরিয়ে জামা ঝাড়ছে রাস্তায় বসে বসে। ও তুমি? দাও বল দাও। আপনি? আপনি আমার গায়ে বল মেরেছেন? ইচ্ছে করেই এমন করেছেন, তাই না? সকালের ঘটনার জন্য প্রতিশোধ নিলেন? চুপ, আমার বল দাও। আহানা বল নিয়ে উঠে দাঁড়ালো। তারপর নিজের গায়ের ওড়নাটা খুলে শান্তর দিকে বাড়িয়ে ধরল। শান্ত চোখ কপালে তুলে তাকিয়ে আছে। ওড়না দিচ্ছে কেন আমাকে মেয়েটা? শান্ত এদিক ওদিক তাকিয়ে ভ্রু নাচিয়ে বলল, কি, তোমার ওড়না আমাকে দিচ্ছ কেন? সকালে আমার জন্য পরে গিয়ে আপনার জ্যাকেট নোংরা হয়েছিল, তাই আমাকে সেটা ধুতে দিয়েছিলেন। হুম, তো এখন আপনার কিক করা বলের কারণে আমি পড়ে গিয়ে আমার ওড়না নোংরা হয়ে গেছে। আপনি ধুয়ে আনবেন বাসা থেকে, শুকিয়ে আনবেন, কেমন? আর হ্যাঁ, যে কোনো ডিটারজেন্ট হলেও চলবে। ইটস ওকে। শান্ত রাগে গজগজ করতে করতে এগিয়ে গেল ওর দিকে। আহানা একটু পিছিয়ে গিয়ে বলল, না হলে এক কাজ করেন, আপনার জ্যাকেটটা নিয়ে যান, আমিও আমার ওড়না ফেরত নেব। শান্ত রেগে দাঁতে দাঁত চেপে আহানার ওড়না মুঠো করে ধরল। গুড বয়। তুমি এ অবস্থায় টিউশনিতে যাবে ওড়না ছাড়াই? না তো, আমার তো অন্য উপায় আছে। 1 মিনিট। আহানা তার চুলের খোপা থেকে কাঠিটা খুলে ফেলল। সাথে সাথে খোপা খুলে গিয়ে ওর পিঠের নিচ পর্যন্ত চুলগুলো মেলে গেল। আহানা চুল 2 ভাগ করে সেগুলো সামনে নিয়ে আনল। তারপর হেসে বলল, ব্যাস, হয়ে গেল না? আহানা হাসতে হাসতে চলে গেল। শান্ত অবাক হয়ে আহানার চলে যাওয়া দেখছে। তারপর বলটা নিয়ে ফিরে আসলো মাঠে। রিয়াজ আর নওশাদ বড় হাঁ করে তাকিয়ে আছে। হোয়াট? কিরে ভাই, তোর হাতে মেয়েদের ওড়না কেন? সবাই হাসতে হাসতে মাটিতে বসে পড়ল। শান্ত মুখ ফুলিয়ে বলল, কিছু না। ওড়নাটা নিয়ে তার স্পোর্টস ব্যাগে ঢুকিয়ে বসে পড়ল চেয়ারে। রাগে মাথা ফেটে যাচ্ছে তার। কিরে, বললি না ওড়নাটা পেলি কই? আর সেটা ব্যাগে ঢুকালি কেন? কিছু না, বাদ দে, খেলা শেষ, আমি যাই। শান্ত ব্যাগ নিয়ে বাইকে উঠে বাসায় ফিরে আসলো। বাসায় ঢুকেই ওড়নাটা ছুঁড়ে মারল ফ্লোরে। এই মেয়েটার এত এত সাহস আসে কোথা থেকে? আমার কথা আমাকেই ফিরিয়ে দেয়, বেয়াদব মেয়ে। আহানা শান্তর কথা মনে করে হাসছে বসে বসে। ম্যাম, কি হয়েছে? হাসছেন কেন? না কিছু না, অঙ্কটা লিখে আমাকে দেখাও। বাসায় এসে শান্তর জ্যাকেটটা নিয়ে ভাবল, বাসায় তো রিং পাউডার নেই। ওগুলোর দাম যে বেশি, আমি তো সাবান দিয়ে জামা কাপড় ধুই। এখন কি করব? আচ্ছা থাক, সাবান দিয়েই ধুই, কি আর করার। পানিতে ভেজানোর আগেই আহানার মনে হলো জ্যাকেটের পকেটে কিছু একটা আছে। হাত ঢুকিয়ে আহানার চোখ কপালে উঠে গেল। 5,000 টাকা। বাপরে বাপ, এত টাকা নিয়ে মানুষ ভার্সিটিতে আসে, আবার ভুল করে ফেলেও যায়। আহানা টাকাগুলো তার ব্যাগে রেখে দিল, কাল শান্তকে দিয়ে দেবে। তারপর জ্যাকেটটা ধুয়ে উঠানে মেলে দিয়ে আসলো। আলু ভেজে সেটা দিয়ে গরম ভাত খেয়ে অজু করে নামাজ পড়ে বিছানায় বই নিয়ে বসলো সে। হঠাৎ পিউয়ের মায়ের নম্বর থেকে কল আসলো। আহানা কিছুটা ভয় পেয়ে রিসিভ করলো। না জানি বলে আর পড়াতে হবে না। আহানার গা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। উনি বললেন, একটা টিউশনির খোঁজ পেয়েছেন, তার খালাতো বোনের মেয়েকে পড়াতে হবে। ক্লাস 1-এ পড়ে। সব বিষয়ে পড়াতে হবে, 2,000 টাকা দেবে। আহানা তো খুশিতে অবাক। অনেক ধন্যবাদ জানালো পিউয়ের মাকে। উনি ঠিকানাটা বলে দিলেন। আহানা নোট করে নিল সেটা। আহানা খুশি হয়ে গেল অনেক। কি যে ভালো লাগছে তার, মুখে প্রকাশ করে বোঝানো যাবে না।
মনে হচ্ছে ২,০০০ না ২,০০,০০০ টাকা বেতন। উনি বললেন, ভোর ৬টায় পড়াতে হবে। যার মেয়েকে পড়াতে হবে সে চায় তার মেয়ে যেন সকাল সকাল ওঠার অভ্যেস করে নেয়, তাই এই টাইম ফিক্সড করেছেন। আহানা হ্যাঁ বলে দিল। পরের দিন ভোর ৪:৩০টায় উঠে গেল আহানা। খুশিতে চোখে ঘুম নেই তার। নামাজ পড়ে সে সব গুছিয়ে ঠিক করে রাখল। ৫টা ৩০-এ বাসা থেকে বের হলো। ভয় লাগছে একা একা হেঁটে যেতে। এত দূর, উফ, একটা টাকাও নেই যে একটা রিক্সা নেবে। অবশ্য এই সময়ে রিক্সা পাওয়াও টাফ। গলির পর গলি হেঁটেই চলেছে আহানা। ঠিকানায় দেওয়া বাসাটা আসছেই না। মনে হচ্ছে পুরো বাংলাদেশ ঘোরা হয়ে গেছে। অবশেষে বাসাটার সামনে এসে দাঁড়ালো সে। ইয়া বড় ১০ তলা বিল্ডিং। কি স্ট্যান্ডার্ড রে বাবা, মনে তো হয় কোটিপতিরা থাকে। পিওর মা বলেছেন ৫ তলায় বাসা যাকে সে পড়াবে। লিফটে করে ৫ তলায় গিয়ে এবার পড়ল কনফিউশনে। ২টা ইউনিট। কোনটা ওই মেয়েটার বাসা কে জানে। পিওর মা তো বলে নাই কোন ইউনিট। মনে হয় দরজায় সূর্যমুখীর ফুলসহ টপ আটকানো এই ইউনিটটাই হবে। আহানা গিয়ে দরজায় নক করল। কারোর কোনো রেসপন্স নেই। আবারও নক করল। ওমা, এবারও রেসপন্স নেই কেন? শান্ত হাই তুলতে তুলতে বিছানা থেকে নামল। উফ, নওশাদ, রিয়াজ, সূর্য, গন্ডারের মতো ঘুমাচ্ছিস কেন? কলিং বেল বাজছে, কানে শুনিস না তোরা? আমি আমার রুম থেকে শুনছি, আর তোরা সামনের রুম থেকে শুনতে পাস না? ধুর। শান্ত মাথা চুলকাতে চুলকাতে গিয়ে দরজা খুলল। আহানা মুচকি হেসে সালাম দিতে গিয়ে চোখ বড় করে ফেলল শান্তকে দেখে। তুমি? আপনি? তুমি এখানে কি করো? আমার বাসার ঠিকানা পেলে কই? আপনার বাসা এটা? আমি তো সেটা জানতাম না। আমি তো এখানে একটা মেয়েকে পড়াতে এসেছিলাম। ও, তো আমাকে দেখে তোমার মেয়ে মনে হয়? আহানা চোখ বড় করে বলল, আপনার সাথে কথা বলা মানেই সময় নষ্ট। আহানা ঘুরে আরেক ইউনিটে যাওয়া ধরতেই শান্ত ওর হাত ধরে টান দিল। কি? আমার জ্যাকেট কই? আমার বাসায়, এখনো শুকায়নি। যেই বস্তা মার্কা জ্যাকেট আপনার ভার্সিটিতে আসার সময় নিয়ে আসব। হাত ছাড়ুন আমার। শান্ত ভ্রু কুঁচকে আহানার হাত ছেড়ে দিয়ে দাঁড়িয়ে রইল। আহানার ডান পাশের ইউনিটে নক করতেই একজন মহিলা এসে দরজা খুললেন। তার সাথে একটা ছোট্ট বাবু। বাবুটা মুচকি হেসে বলল, তুমি বুঝি আমার নতুন মিস? আহানা হেসে দিয়ে বলল, হুম। তার মা তাকে ধমক দিয়ে বলল, আপনি করে বলতে পারো না? মেয়েটা ভয় পেয়ে বলল, আপনি। তারপর আহানার পেছনে তাকিয়ে দেখল শান্ত দাঁড়িয়ে আছে। শান্তু, কোলে আমার মিষ্টি। শান্ত এগিয়ে এসে মিষ্টিকে কোলে তুলে নিল। মিসেস মিশু হক বললেন, আসো, ভেতরে আসো। উনি আহানাকে নিয়ে চলে গেলেন। শান্ত ভেতরে এসে মিষ্টিকে সোফায় বসালো, নিজেও বসে গেল। এই বান্দরটার সাথে মিষ্টির এত ভাব, বাপরে। এই তো ভাবলাম ওনার মুখ দিয়ে তেতো কথা ছাড়া আর কিছুই বের হয় না। মিস, এই হলো আমার শান্ত ভাইয়া। আমাকে প্রতিদিন চকলেট কিনে দেয়। হুম, একে আমি চিনব না? হাড়ে হাড়ে চিনি। ওকে মিষ্টি, তুমি পড়ো, আমি যাই। শান্ত বাই বলে আহানার দিকে তাকিয়ে চলে গেল। মিস, আপনি বসুন, আমি বই নিয়ে আসি। আহানা মিষ্টির কথা শুনে হাসছে। শান্ত রুমে এসে বিছানায় শুয়ে তো পড়ল, কিন্তু তার চোখে ঘুম নেই। এপাশ ওপাশ করে উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো। পকেট থেকে একটা সিগারেট বের করে লাইটার দিয়ে ধরালো। সিগারেট বেশি খাওয়া হয় না তার। এটা সম্পূর্ণ মনের উপর ডিপেন্ড করে। মন চাইলে খায়, না চাইলে খায় না। নেশা না যে দিনে ৫-৬ বার খাবে। মিষ্টিকে পড়াতে বেশ লেগেছে আহানার। ৭টা পর্যন্ত পড়িয়ে বাসা থেকে বের হলো সে। শান্ত সিগারেটের ধোঁয়া আকাশের দিকে তাকিয়ে ছাড়ছে। ব্রিক ফিল্ড আমি, হা হা। তারপর হঠাৎ ওর নজর গেল নিচের দিকে। আহানা বাসা থেকে বের হয়ে ফোন বের করে কাকে যেন কল করছে। শান্ত ৫ তলার উপরে দাঁড়িয়ে আহানার দিকে তাকিয়ে মুখটা গম্ভীর করে সিগারেটটা আহানার সামনে ছুঁড়ে মারল উপর থেকে। আহানা ফোন নিয়ে রূপাকে ফোন করল, আজ আসবে কিনা জিজ্ঞেস করার জন্য।
কিন্তু ফকিন্নিটা মনে হয় ঘুমাচ্ছে। হঠাৎ সামনে কিছু পড়েছে বুঝতে পেরে আহানা নিচে তাকালো। একটা সিগারেটের অর্ধেক অংশ পড়ে আছে, এখনো ধোঁয়া বের হচ্ছে। আহানা চমকে উপরে তাকালো। শান্ত বারান্দায় দাঁড়িয়ে একটা ভাব নিয়ে আহানার দিকে তাকিয়ে আবার এদিক ওদিক তাকাচ্ছে। বেয়াদব একটা। আহানা পা দিয়ে সিগারেটটা রোডের সাথে পিষিয়ে দিল। দাঁতে দাঁত চেপে শান্তর মেজাজ গরম হয়ে গেছে। মন চাচ্ছে ৫ তলা থেকে নেমে ১ তলায় গিয়ে ধোলাই দেবে। যেভাবে পিষাচ্ছে মনে হয় শান্তকে পিষাচ্ছে। আহানা চলে গেল ওখান থেকে। এই মেয়েটার আজকে ভার্সিটিতে গিয়ে ১২টা বাজাবো আমি। এত ভাবার সাহস দেখানোর শাস্তি ওর পেতেই হবে। শান্ত গিয়ে বিছানায় আবারও শুয়ে পড়ল। কত বড় বেয়াদব হলে একটা মেয়ের সামনে উপর থেকে কেউ সিগারেট ফেলতে পারে। অসভ্য লোক একটা। মন তো চায় ওর জ্যাকেটে বিচুটি পাতা লাগিয়ে দেই। আহানা বাসায় ফেরার সময় দেখল একটা দোকানের সামনে সবাই লাইন ধরে আছে। মহিলা আবার পুরুষও। একজন মহিলা হাতে ইয়া বড় ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, বোরকা পরা। মাঝে মাঝে এদিক ওদিক তাকিয়ে ব্যাগটা ভাঁজ করে হাতের মুঠোয় রাখছে, আবার কী সব ভেবে ব্যাগটা খুলে রাখছে। আহানা একটু এগিয়ে গিয়ে মহিলাটিকে জিজ্ঞেস করল ব্যাপারটা কি, সবাই এমন লাইন ধরেছে কেন? উনি বললেন, এখানে ১০ টাকায় ১ কেজি চাল দেয়, ১০০ টাকায় ১০ কেজি। আহানা তো অবাক হয়ে গেল ওনার কথা শুনে। ইস, আমার হাতে এখন ১০ টাকা থাকলে ১ কেজি কিনে নিতে পারতাম। কি করব? বাসার চালও তো কমে আসছে। কানে হাত দিয়ে চুল সরাতে গিয়ে মনে পড়ে গেল, আরে আইডিয়া আছে তো। কানের দুলগুলো খুলে হাতে নিয়ে দেখতে লাগলো সে। এগুলো সে মেলা থেকে ৩০ টাকা দিয়ে কিনেছিল। সে আবার ফিরে এসে মহিলাটির পেছনে থাকা একটা যুবতী মেয়েকে দেখতে পেল। মেয়েটাকে দেখে মনে হয় তেমন বড়লোক না, তবে গায়ের পোশাক আশাকে মনে হয় সাজগোজ পছন্দ করে বেশি। আহানা মেয়েটাকে বলল, আপু, আমার এই কানের দুলটা নেবে? আমি ৩০ টাকা দিয়ে কিনেছিলাম। তুমি যত দেবে তাই নেব। প্লিজ নাও না, আমি ১০-১২ দিন পরেছি, এখনও নতুন আছে, দেখো। মেয়েটা কিছুক্ষণ তাকিয়ে থেকে হেসে দিল, কারণ কানের দুলগুলো অনেক সুন্দর ছিল। আহানার পছন্দ অনেক ভালো। মেয়েটা তার ব্যাগ থেকে ২০ টাকা নিয়ে আহানাকে দিল। আহানা তো মহা খুশি। মেয়েটাকে অনেক ধন্যবাদ জানিয়ে তাকে দুলটা দিয়ে ২০ টাকা নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ল। খুশিতে লাফাতে মন চাচ্ছে তার। চাল কেনা হয়ে গেল, আর কোনো চিন্তা নেই। নুন দিয়ে কষলিয়ে খেয়ে মাস কাটাতে পারলেই হলো। ২০ টাকা দিয়ে ২ কেজি কিনে বাসায় ফিরল আহানা। চালগুলো তার চালের বালতিতে ঢালতে গিয়ে মুখটা ফ্যাকাশে হয়ে গেল তার। চাল যদি ৫০% হয়, বাকি ৫০% পোকাতে ভরা আর নষ্ট। এমন করে ঠকালো আমাকে। মানুষ গরিব না হলে তো ১০ টাকার জন্য লাইনে দাঁড়ায় না, আর ওরাই ভাবে ঠকায় আমাদের। এর চেয়ে তো ৩৫ টাকার চালই ভালো। ধুর, মানুষ ঠকানোর জন্য বেছে বেছে গরিব মানুষ খোঁজে এরা। আমার আগেই বোঝা উচিত ছিল। ১০ টাকায় ১ কেজি চাল কেন দেবে? নিশ্চয়ই কোনো গণ্ডগোল ছিল। এটা মাথায় ছিল না একদমই। থাক, এগুলো পরিষ্কার করলে যা পাবো তাও চলবে। কি আর করার, আমার জন্মই হয়েছে ঠকে যাওয়ার জন্য। কলিং বেল বাজছে। শান্ত এখনও ঘুমায়নি। ৮টা বাজে মনে হয়। বলদগুলো এখনও ঘুমায়। শান্ত গিয়ে দরজা খুলল। একটা মেয়ে দাঁড়িয়ে আছে, হাতে মুরগি, সম্ভবত কেটে এনেছে। কে তুমি? আপনি শান্ত ভাইয়া? হুম। কেন? আমি আসমা বেগমের মেয়ে, আপনার বাসায় যে কাজ করে। ও আচ্ছা, কি হয়েছে বলো। আম্মা কইল মুরগিটা রাখতে, উনি 10টার দিকে আসি রাধি দিব। ওকে। শান্ত মেয়েটার হাত থেকে মুরগি নিয়ে হঠাৎ চোখ তুলে মেয়েটার কানের দিকে তাকালো। মেয়েটার কানের এই দুলটা তো একদম আহানার কানের দুলের মতো।